হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু দ্য অক্সিজম ইউটিউব চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের একটা ইম্পর্টেন্ট টপিক, গ্যাসের গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাস এবং তাপগতিবিদ্যা বা থার্মোডায়নামিক্স। এই সেকশনগুলো ডিসকাস করব। শুরু করা যাক। একদম গ্যাসের গতিতত্ত্ব অনুসারে প্রথম যেটা আমাদের বার করতে হয়, চাপের রাশিমালা। খুব ইম্পর্টেন্ট একটা ডেরিভেশন। তো প্রথমে আমরা কি করি, একটা কিউব নিয়ে নিই, একটা কিউবিক্যাল বক্স যার মধ্যে প্রচুর গ্যাস মলিকিউল আছে। ঠিক আছে, গ্যাসের গতিতত্ত্বে প্রথমেই ধরা হয় কি, যেগুলো বলছি একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবি, গ্যাসের গতিতত্ত্বের পস্টুলেটগুলো বা স্বীকার্যগুলো, ঠিক আছে, সেইগুলো কিন্তু অবশ্যই মনে রাখবি। গ্যাস অণুগুলো হচ্ছে একটা বিন্দু ভর, এদের সাইজ পাত্রের তুলনায় খুবই নগণ্য। ঠিক আছে, গ্যাস অণুগুলো কন্টিনিউয়াসলি এলোমেলোভাবে যে কোনো বেগ নিয়ে, শূন্য থেকে অসীম যে কোনো বেগ নিয়ে বিভিন্ন দিকে ছুটে বেড়াতে পারে এবং ছোটাছুটি করার সময় একে অন্যের সঙ্গে, মানে একটা অণু আরেকটা অণুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং পাত্রের দেওয়ালের সঙ্গেও ধাক্কা মারে। এই পাত্রের দেওয়ালের সঙ্গে যে ধাক্কা মারছে, সেক্ষেত্রে গ্যাস অণুগুলো পাত্রের দেওয়ালের ওপর একটা চাপ প্রয়োগ, একটা বল প্রয়োগ করে। তো পাত্রের দেওয়ালের ওপর লম্বভাবে যে বল প্রয়োগ হয় সেটাকে আমরা কি বলি, গ্যাসের চাপ। ঠিক আছে, তো সেই কনসিডারেশনের ওপর বেস করি আমরা প্রথমে যেটা করব, গ্যাসের চাপের এক্সপ্রেশন বার করার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমে আমরা ধরে নিচ্ছি কি, একটা কিউবিক্যাল বক্স আছে যার দৈর্ঘ্য হচ্ছে এল, তার মানে এর আয়তন ডেফিনেটলি এল কিউব হবে। তো এর মধ্যে গ্যাস রয়েছে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এন সংখ্যক, ক্যাপিটাল এন সংখ্যক গ্যাস অণু রয়েছে, যার মধ্যে একটা অণুকে দেখানো হয়েছে যার ভর হচ্ছে এম। আমরা বলেছি অণুগুলো কি সদৃশ অণু, মানে একই রকম দেখতে, একই সাইজ, তো সবার ভর সেম। ঠিক আছে, এবং বিভিন্ন গ্যাসে ভিন্ন গ্যাসের অণুর ভর আলাদা আলাদা, একই রকম গ্যাসের অণুর ভর একই, ভিন্ন গ্যাসের অণুর ভর আলাদা। তো আমি এখানে একটা নির্দিষ্ট টাইপের নির্দিষ্ট গ্যাস নিয়েছি, তাই সেই অণুগুলোর ভর কী হবে, সবার সেম হবে। তো আমি যে কোনো একটা অণু নিয়ে নিয়েছি এম। এবার এই অণুটার যদি আমরা বেগ হিসাব করি, আমরা কি বলেছি, প্রত্যেকটা অণু নিজের ইচ্ছে মতো বিভিন্ন বেগ নিয়ে ছোটাছুটি করে। তো আমরা ধরে নিলাম যে এর একটা বেগ আছে c1। এবার এই c1টাকে যদি আমি কম্পোনেন্টে ভাঙি, তিনটে উপাংশ, vx1 vy1 vz1, তিনটে উপাংশে ভেঙে নিলাম। এবার এ শুধুমাত্র যদি আমরা এক্স অক্ষ বরাবর মোশনকে কনসিডার করি, ঠিক আছে, আমরা কি করছি, এম ভরের একটি অণুর বেগ যদি c1 হয়, তাহলে ডেফিনেটলি আমরা এটা লিখতে পারি c1 স্কোয়ার ইকুয়াল টু, মানে একদম ভেক্টর হিসাব, ভেক্টরের তিনটে উপাংশ স্কোয়ার করে যোগ করলে কি হয়, মূল ভেক্টরটার স্কোয়ারের সঙ্গে সমান হয়, তাই না? একদম সেই আরএসএসসি ফর্মুলা। তো এইভাবে করলাম। এবার আমরা যদি শুধুমাত্র এক্স অক্ষ বরাবর ওর মোশনটা নিয়ে বিচার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ও vx1 বেগ নিয়ে ছুটে আসছে এবং a1 যে তলটা রয়েছে সেটাতে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটাচ্ছে। আমরা অলরেডি বলেছি, এটা পস্টুলেটেই বলা আছে, এটা স্বীকার্যতেই বলা আছে যে সমস্ত গ্যাস অণুগুলো নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায় এবং তার ফলে কি হবে, সংঘর্ষের পর একই দ্রুতিতে ফিরে আসবে, কোনো এনার্জি লস হবে না। যে দ্রুতিতে, অর্থাৎ vx1 দ্রুতি নিয়ে ধাক্কা মেরেছিল, সেই দ্রুতিতেই বা সেই স্পিডেই ও রিবাউন্ড করবে। ও কি হবে, রিবাউন্ড করবে। তো এই যাবে এক্স্যাক্টলি সেই স্পিডেই ও রিবাউন্ড করবে। তাহলে এক্ষেত্রে ওর ভরবেগের কত পরিবর্তন হলো, ভরবেগের পরিবর্তন আমরা জানি ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হবে, অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। অন্তিম ভরবেগ কত, নেগেটিভ এক্সের দিকে, তাই মাইনাস এম vx1, আর মাইনাস করবো কাকে, প্রাথমিক ভরবেগ, অর্থাৎ যেটা ইনিশিয়ালি যাচ্ছিল, যেটা আমি কালার আলাদা দিয়েছি, যে হোয়াইটটা হচ্ছে যেটা ফিরে আসছে সেটা নেগেটিভ এক্সের দিকে, আর ব্লুটা হচ্ছে যাচ্ছে যেটা, অর্থাৎ ইনিশিয়াল প্রাথমিক ভরবেগ যেটা, সেটা হচ্ছে তাহলে এম vx1। ঠিক আছে, ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ, তো এম vx1, তাহলে মাইনাস কী হলো, তাহলে মাইনাস টু এম vx1 হয়ে গেল। এবার a1 তল থেকে যখন ধাক্কা খেয়ে ও ফিরে আসবে, ঠিক আছে, a1 তল থেকে ও যখন ধাক্কা খেয়ে ফিরে আসবে, ও a2 তলে আবার একটা ধাক্কা মারবে, মেরে আবার a1 তলে ফিরে যাবে। তো a1 তল থেকে ধাক্কা খেয়ে বিপরীত তল a2-র দিকে এগিয়ে গিয়ে আবার রিবাউন্ড হয়ে যখন a1-এ চলে যাবে, ঠিক আছে, অর্থাৎ একই সারফেসে আবার ফিরে যাবে, এক্ষেত্রেও টাইম লাগবে কত, আমরা জানি টাইম ইকুয়ালস টু কি হয়, ডিস্টেন্স বাই স্পিড। তো কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে, দেখ a1 থেকে a2 অবধি যাচ্ছে, আবার ফিরে আসছে, অর্থাৎ এল ডিস্টেন্স এলো, আবার ফিরে গেল, তাহলে টোটাল কত ডিস্টেন্স ট্রাভেল করলো, 2l। কত স্পিডে, vx1 স্পিডে। ঠিক আছে, এটা একটা অণুর জন্য করছি তাই 1 লিখেছি। যদি 2 নম্বর অণু নিই তাহলে vx2 লিখবো। ঠিক আছে, এইভাবে, যেহেতু 1 নম্বর অণু নিয়েছি তাই vx1, এরকম অসংখ্য অণু আছে। যাই হোক, তো আমাদের টাইম সেক্ষেত্রে কত লাগছে, t ইকুয়াল টু ডিস্টেন্স 2l বাই স্পিড, অর্থাৎ vx1। এবার তাহলে এই টাইমের মধ্যে কতবার সংঘর্ষ হলো, দেখ এখান থেকে একবার ফিরে গেল, এই ধাক্কা একটা, আবার এখানে ফিরে এলো, দেখ একবার একটা ধাক্কা হয়ে গেছে, ছেড়ে দিলাম। এবার ধাক্কা খেয়ে যখন ও
রিবাউন্ড হচ্ছে, যখন ও এই সারফেস থেকে ছিটকে বেরিয়ে আসছে, সেই মুহূর্তটা ভাব, সেই মুহূর্ত থেকে এই ধাক্কা আবার ফিরে গেল। এবার ধাক্কা মারার আগে অবধি মানে A1 থেকে বেরোনো আবার A1-এ ফিরে যাওয়া, এইটুকুর মধ্যেও কতবার ধাক্কা খেয়েছে? একবারই, সেটা হচ্ছে A2 সারফেসে একবার ধাক্কা খেয়েছে। অর্থাৎ এই টাইমে মানে যে টাইমে আবার সারফেসে ফিরে যাচ্ছে, A1 সারফেসে ফিরে যাচ্ছে, সেই সময় একটা ধাক্কা হয়েছে মাত্র। তাহলে 12/x1 সময় সংঘর্ষ কটা হয়? একটা। তাহলে 1 সেকেন্ড সময় কতগুলো হয় সংঘর্ষ? 1/, এটা একদম ঐকিক নিয়ম। Vx1টা উপরে চলে গেল, Vx1/12 হলো। এবার 1 সেকেন্ডে অণুর মোট ভরবেগের পরিবর্তন তাহলে কত হবে? দেখ, একবার সংঘর্ষ হওয়া মানে এতটা ভরবেগের পরিবর্তন। তাহলে এতগুলো সংঘর্ষ 1 সেকেন্ডে হচ্ছে, তাহলে 1 সেকেন্ডে মোট কত ভরবেগ পরিবর্তন হচ্ছে? একবার সংঘর্ষে এতটা, তাহলে এতগুলো সংঘর্ষে এইটা ইন্টু এটা মাল্টিপ্লাই করলাম, চলে এলো কত? mvx1/L মাইনাস। এই মাইনাসটাকে কাটাতে যাবি না, কেন? এটা হচ্ছে অণুর ভরবেগের পরিবর্তন। তাহলে 1 সেকেন্ডে অণুর ওপর প্রযুক্ত বল কত? তুই বলবি স্যার 1 সেকেন্ডে ভরবেগের যা পরিবর্তন হয়, নিউটনের দ্বিতীয় সূত্র, 1 সেকেন্ডে ভরবেগের যা পরিবর্তন হয় সেটাই প্রযুক্ত বল। তাহলে 1 সেকেন্ডে অণুর ভরবেগের কতটা পরিবর্তন হলো? এতটা। তাহলে 1 সেকেন্ডে অণুর ওপর যে বল প্রযুক্ত হয়েছে সেটা এটা। এবার নিউটনের থার্ড ল কি বলছে? নিউটনের থার্ড ল বলছে অণু যখন দেওয়ালে ধাক্কা মারছে তখন অণু দেওয়ালের ওপর একটা বল প্রয়োগ করছে আর দেওয়ালও অণুর ওপর একটা বল প্রয়োগ করছে। আমরা এই বলটা কার উপর পেলাম? অণুর ওপর। তার মানে অণুর ওপর দেওয়াল একটা বল প্রয়োগ করেছে, সেটা মাইনাস দিয়ে লিখেছি। তাহলে ইচ অ্যাকশন হ্যাজ ইকুয়াল রিয়াকশন, প্রত্যেকটা অ্যাকশনের ইকুয়াল রিয়াকশন থাকবে। তাহলে দেওয়াল যদি অণুর ওপর এতটা বল প্রয়োগ করে, তাহলে অণু নিশ্চয়ই দেওয়ালের ওপর ঠিক এতটা পরিমাণই বল প্রয়োগ করছে, বাট ইন অপোজিট ডিরেকশন। এই অপোজিট ডিরেকশন বোঝাতে আমরা কি করব? মাইনাসটাকে উল্টে দিয়ে প্লাস করে দেবো, অর্থাৎ ডিরেকশন পাল্টে গেল। তাহলে আলটিমেটলি আমরা বুঝবো দেওয়াল অণুর ওপর যে ডিরেকশনে ফোর্স দিচ্ছে, অণু দেওয়ালের ওপর তার তো অপোজিট ডিরেকশনে ফোর্স দিচ্ছে। এবং আমাদের চাপ বার করতে গেলে কি লাগবে? চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল। কার ওপর বল? না যার ওপর চাপ বার করতে চাইছি তার ওপর প্রযুক্ত বল। আমরা দেওয়ালের ওপর চাপ বার করতে চাইছি, তো দেওয়ালের ওপর প্রযুক্ত বল লাগবে। তাহলে দেওয়ালের ওপর প্রযুক্ত বল কিন্তু প্লাস mvx1/L হলো। অনেকে এটাতে গোলমাল করে, যে এটাকে মাইনাসটাকে রাখে না, ভাবে মাইনাসটাকে কীভাবে ট্যাকেল করবো, প্লাস করে দিই, একটা গোঁজা দিয়ে দেয়, তারপর কিন্তু পার্ট নাম্বার কেটে নেয়। ঠিক আছে? তাহলে দেওয়ালের ওপর প্রযুক্ত চাপ কত হবে? F1/A। তাহলে যে একটা অণুর জন্য চাপ হচ্ছে তাহলে F1/A। তো F1 এর জায়গায় আমি লিখে দিলাম mvx1/L ইন্টু A এর জায়গায় কত লিখবো? ওই সারফেস এরিয়াটা কত? L²। তো L² দিয়ে ডিভাইড করলাম, L³ হয়ে গেল। তাহলে নিচে দেখ, L³ মানে কি? কিউবের আয়তন, ওই যে ঘনকটা নিয়েছি তার আয়তন। তাহলে n সংখ্যক অণু তো রয়েছে আমার কাছে, তাহলে n সংখ্যক অণুর জন্য মোট চাপ কত হবে? মোট চাপ কত হবে? mvx1/V, এই ক্যাপিটাল ভিটা হচ্ছে আয়তন, তার সামেশন। ঠিক আছে? এবার ক্যাপিটাল ভি তো টোটাল ভলিউম অফ কিউ, সেটা বাইরে চলে এলো, এম কেও আমি বাইরে নিয়ে চলে এলাম। তাহলে সামেশনটা কার ওপর পড়লো? এই যে সামটা কার ওপর পড়লো? Vx1 এর ওপর পড়লো। অর্থাৎ সামেশন আমি যখন করব তখন একটা অণুর জন্য করব না, সব অণুর জন্য করব। এখন সব অণুর যেহেতু ভর সমান, তাই জন্য ভরটা বাইরে চলে এলো, ভরের আবার সামেশন কি হবে? Vx1 Vx2 এগুলো এইটা সামেশনের ওপর চলে গেল। তার মানে আমাকে এখানে এখন একটা অণুর বেগ নিলে হবে না, আমাকে সব অণুগুলোর এক্স অক্ষ বরাবর বেগটা নিয়ে নিতে হবে। তাহলে প্রথমটার জন্য Vx1², দ্বিতীয়টার জন্য Vx2², তৃতীয়টার জন্য Vx3², এরকমভাবে Vxn² অবধি লিখে ফেললাম সামেশনটাকে ভেঙে। ঠিক আছে? এবার এক্স অক্ষ বরাবর গড় বর্গবেগ কি স্যার? না, আমরা বলেছিলাম যে সমস্ত অণুগুলো কি করে? র্যান্ডমলি এদিক ওদিক ছুটে বেড়ায় বিভিন্ন বেগ নিয়ে। তাহলে আমরা যদি প্রত্যেকটা অণুর এক্স অক্ষ বরাবর কত বেগ আছে জিজ্ঞেস করি, তাহলে তুই বলতে পারবি না, কারণ বলি প্রত্যেকটা অণুর আলাদা আলাদা বেগ আছে। তখন আমি বললাম তোকে, ঠিক আছে, তাহলে তুই একটা কাজ কর, আমাকে এই বেগগুলোর অ্যাভারেজ বা গড় মান বল। তুই দেখলি যে গড় মান বার করতে হলে, অর্থাৎ তুই Vx1 + Vx2 + Vx3 এরকমভাবে সবগুলোকে যোগ করলি, বাই n দিয়ে ডিভাইড করে দিলি,
যে গড় মানটা পেলি সেটা খুব একটা সুবিধের না, কারণ সেটা সমস্ত অণুর অ্যাজ এ হোল যে বিহেভিয়ার সেটাকে খুব একটা ভালো জাস্টিফাই করছে না। তার জন্য তুই কি করলি, যেটা গড় বেগ না নিয়ে বর্গ বেগের গড় নিলি, অর্থাৎ ভিগুলোর গড় না নিয়ে ভি স্কোয়ারগুলোর গড় নিলি। এইটা খুব ইম্পর্টেন্ট, ভি স্কোয়ারগুলোর গড় নিলাম, অর্থাৎ ভিএক্স স্কোয়ার প্লাস ভিএক্স ওয়ান স্কোয়ার প্লাস ভিএক্স টু স্কোয়ার। এবার কি মানে ভি স্কোয়ারগুলোর যোগ করলাম ডিভাইডেড বাই এন, তাহলে এটা কি পাওয়া গেল, গড় বর্গ বেগ। ইকুয়ালস টুকে আমরা কিভাবে লিখবো, এই সাইন দিয়ে লিখবো, মাথায় বার দিয়ে আমরা অ্যাভারেজ বোঝাই। কার অ্যাভারেজ হলো এটা, এটা হলো ভিএক্স স্কোয়ারের অ্যাভারেজ। ওকে, এবার দেখ তাহলে এন যদি আমি এইদিকে গুণ করে দিই, তাহলে এই যে ওপরের টার্মটা পড়ে রইলো উইদিন ব্র্যাকেট, এটাই দেখ তো এইখানটায় বসে আছে কিনা, হ্যাঁ স্যার এটাই তো বসে আছে এখানে। তাহলে এটার জায়গায় আমি এন ইন্টু ভিএক্স স্কোয়ার লিখতে পারি, লিখে দিলাম। এবার দেখ তো এমটা কি ছিল, একটা অণুর ভর, এন ইন্টু এম কি হয়ে গেল, স্যার এনখানা অণু আছে, প্রত্যেকটা অণুর ভর এম, তাহলে এন ইন্টু এম কি হলো, টোটাল যতগুলো অণু আছে তাদের মোট ভর, অর্থাৎ মোট গ্যাসের ভর। তাহলে ওপরে চলে এলো কি, গ্যাসের মোট ভর ডিভাইডেড বাই গ্যাসের আয়তন, কারণ গ্যাস আমরা জানি যে পাত্রে রাখা হয় তার পুরো আয়তনটা দখল করে বসে থাকে। তাহলে গ্যাসের ভর, মোট ভর বাই গ্যাসের মোট আয়তন কি হয়ে যাবে, ভাগ করলে ভর বাই আয়তন করলে ঘনত্ব, তাহলে আমরা পেয়ে গেলাম গ্যাসের ঘনত্ব ইন্টু ভিএক্স স্কোয়ার বার। এবার এইটা কি হলো, এইটা আমরা ভিএক্স এক্স অক্ষ বরাবর যেহেতু ভেলোসিটির অ্যাভারেজ নিচে আমরা পেলাম পি এক্স। সিমিলারলি যদি পি ওয়াই লিখি, পি জেড লিখি, সিম্পলি ভি গুলোকে এক্স এর জায়গায় ওয়াই জেড লিখে দে, তুই সব ডিরেকশনে প্রেশার পেয়ে গেলি। এখন ইম্পর্টেন্ট যেটা, গ্যাসটাকে যদি আমরা সমসত্ব ধরে নিই, অর্থাৎ আইসোট্রপিক ধরি, অর্থাৎ আইসোট্রপিক এবং হোমোজিনিয়াস দুটোই ধরছি, আইসোট্রপিক এবং হোমোজিনিয়াস ধরে নিচ্ছি, তাহলে কি হবে, সমসত্ব যদি ধরে নিই, এবং তাহলে সমসত্ব মানে হোমোজিনিয়াস, আর যেখানে সব জায়গায় ডেনসিটি সেম এরকম একটা ব্যাপার। এবং আইসোট্রপিক ধরার অর্থ হচ্ছে যে গ্যাসের ক্ষেত্রে কোনো ডিরেকশনের প্রেফারেন্স নেই, ও কোনো পার্টিকুলার ডিরেকশনে বেশি ছুটবে এরকম ব্যাপার নেই, সব ডিরেকশনকে সমানভাবে পছন্দ করে, যে কোনো দিকে এলোমেলোভাবে ছুটতে পারে, কোনো প্রেফারেন্স নেই। তাই জন্য আমরা বলবো যে কোনো দিকেই, যে এক্স এর দিকে, ওয়াই এর দিকে, জেড এর দিকে, যে কোনো দিকে আমরা যদি বর্গ বেগের গড় নিই সেটা সমান পাবো, কারণ চয়েস তো নেই, সব দিকে একই চয়েস রয়েছে। তাহলে আমরা যদি এবার এইগুলো কি ছিল দেখতো, এইগুলো ছিল কম্পোনেন্ট ছিল, তো তাহলে মোট বেগ কত ছিল, মোট বেগ আমরা অলরেডি বলেছি সি স্কোয়ার, মানে সি স্কোয়ার ইকুয়াল টু কি, তিনটে কম্পোনেন্টের স্কোয়ারের যোগফল। তাহলে সি স্কোয়ারের অ্যাভারেজ কি হয়ে যাবে, তিনটে কম্পোনেন্টের স্কোয়ারের অ্যাভারেজের সমান, ব্যাস যোগফল করে দিলাম। তাহলে কি পেলাম, এবার যেহেতু তিনটেই সমান, তাহলে এটার জায়গাতেও আমি ভিএক্স লিখতে পারি, এটার জায়গাতেও ভিএক্স লিখতে পারি, তাহলে কি থাকলো, তিনটে ভিএক্স স্কোয়ারের অ্যাভারেজের যোগফল। তাহলে আমি কি পেলাম, 3 ভিএক্স স্কোয়ার অ্যাভারেজ। এই 3টাকে নিচে নিয়ে চলে আয়, তাহলে ভিএক্স স্কোয়ার অ্যাভারেজ তুই পেলি 1/3 সি স্কোয়ার অ্যাভারেজ, ডান। এবার তাহলে চাপ কত হয়ে গেল, আমার এখানে ছিল অলরেডি রো ইন্টু ভিএক্স স্কোয়ার বার, তাহলে রো ইন্টু ভিএক্স স্কোয়ার বারের জায়গায় পেলাম 1/3 সি স্কোয়ার বার পেয়ে গেলাম। এবার এই সি স্কোয়ার বারটা কি স্যার, স্যার অলরেডি বলেছি এটা হচ্ছে গড় বর্গবেগের, গড় বর্গবেগ মানে বর্গ, এই যে বর্গ মানে স্কোয়ার করা হয়েছে, সি স্কোয়ার তার গড়। এবার যদি আমরা আরএমএস বেগ বলে আরেকটা বেগকে আনি, আরেকটা বেগের কনসেপ্ট আনলাম আরএমএস বেগ। আরএমএস বেগ কি, রুট মিন স্কোয়ার, অর্থাৎ দেখ রুট মিন মানে অ্যাভারেজ, এই দেখ অ্যাভারেজ, কার অ্যাভারেজ, স্কোয়ারের অ্যাভারেজ, ঠিক আছে, রুট অফ মিন অফ স্কোয়ার, তাহলে রুট মিন স্কোয়ারের অ্যাভারেজ, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। তাহলে এই যে আরএমএসটা বেরোলো, এইটাকে আমি কি লিখবো, দেখ তো ভেতরের অংশটা কি, ভেতরের অংশটা এক্স্যাক্টলি এরকম দেখতে না, দেখ স্কোয়ার করা হয়েছে যোগ করে দেন দিয়ে ভাগ, তাহলে এটা কি হয়ে গেল, গড় বর্গবেগ। তো গড় বর্গবেগকে আমরা সি স্কোয়ার বার দিয়ে লিখবো, তার রুট আছে, এইটাই হচ্ছে আরএমএস, ক্লিয়ার, এইটাই হচ্ছে আরএমএস। কিন্তু স্যার আমাদের এখানে তো সি স্কোয়ারের বার আছে, রুটটা তো নেই, তাহলে একটা কাজ করি, আমি দুদিকে স্কোয়ার করে দিই, যেই দুদিকে স্কোয়ার করলাম দেখ সি আরএমএস এর মাথায় একটা স্কোয়ার চলে এলো এবং এইটার মাথার রুটটা চলে গেল, তাহলে আমি কি বুঝলাম, এই যে জিনিসটা যেটা আমার এক্সপ্রেশনে আছে সেটা অ্যাকচুয়ালি সি আরএমএস এর স্কোয়ার। তাহলে আমার ফাইনাল রিলেশন চলে এলো কি, পি ইকুয়াল টু
1/3 CRMS স্কোয়ার। ঠিক আছে, P ইকুয়াল টু 1/3 রো CRMS স্কোয়ার। এটা খুব ইম্পর্টেন্ট একটা ডেরিভেশন, খুব ভালো করে এটা প্র্যাকটিসে রাখবি। ঠিক আছে, নেক্সট আমরা এগিয়ে যাই গ্যাসের গতিতত্ত্ব থেকে তাপমাত্রার ব্যাখ্যা। আমরা যদি এক মোল বা 1 গ্রাম অণু গ্যাস নিই, 1 গ্রাম অণু গ্যাসের ভর কত হবে সেটা কিন্তু আমরা মোলার মাস বলি, তাই না? এম, ক্যাপিটাল এম দিয়ে লিখি, মোলার মাস বলি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমরা যদি আদর্শ গ্যাসের সমীকরণ লিখি, আদর্শ গ্যাসের সমীকরণ লিখি, আদর্শ গ্যাসের সমীকরণ, সেটা কি হয়ে যাবে না, পিভি ইকুয়ালস টু এনআরটি হয়, তো এন তো 1 হয়ে যাবে, এন হয়ে যাবে 1, কারণ 1 মোল নিয়েছি আমরা, তাই তো? তাহলে এখানে হয়ে গেল আমার পিভি ইকুয়ালস টু আরটি, পিভি ইকুয়ালস টু আরটি। এখন যদি আমরা পি এর জায়গায় গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা যে চাপের এক্সপ্রেশনটা পেয়েছি সেটা বসিয়ে দিই, চাপের এক্সপ্রেশনটা বসিয়ে দিই, তাহলে 1/3 রো CRMS স্কোয়ার, এটা হয়ে গেল, ইন্টু ভি ইকুয়াল টু আরটি লিখতে পারি, ইকুয়ালস টু 1/3, এক কাজ করি, CRMS ইকুয়াল টু কি আসবে, CRMS স্কোয়ার ইকুয়ালস টু আরটি বাই ভি ইন্টু রো, আর 3টাকে উপরে তুলে দিই। তাহলে দেখ, কোনো একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে যদি ঘনত্ব সেম থাকে, তাকে একটা নির্দিষ্ট পাত্রে রাখা হয়, তাহলে এইগুলো সব সেম, ভি সেম, রো সেম, এগুলো সব সেম। তাহলে এটা কার উপর ডিপেন্ড করছে বেসিক্যালি, এই যে গ্যাসের অণুর যে বেগ, গ্যাসের অণুর যে বেগ, ঠিক আছে, সেটা কার উপর নির্ভর করছে, গ্যাসের অণুর বেগ কার উপর নির্ভর করছে, তুই দেখ, গ্যাসের অণুর বেগ নির্ভর করছে উষ্ণতার উপর, গ্যাসের অণুর বেগ নির্ভর করছে উষ্ণতার উপর। ঠিক আছে, তুই যদি একটু এদিক থেকে আসিস, ধর এটাকে তুই আরেকটু মডিফাই করতে পারিস, 3RT বাই, আচ্ছা ভিকে কি লেখা যায়, ভিকে আমরা লিখতে পারি যে, আচ্ছা ঘনত্বকে লিখি, ঘনত্ব কি লিখবো, মাস বাই ভলিউম। স্যার ক্যাপিটাল এম নিলাম কেন, কারণ আমরা প্রথম থেকেই 1 মোল গ্যাস নিয়েছি, কাজেই গ্যাসের ভর যেটা, সেটা 1 মোল গ্যাসের ভরের সমান, অর্থাৎ আণবিক ওজনের সমান, তো এম লিখলাম, ভি কেটে গেল, তাহলে আমার সি এর এক্সপ্রেশন চলে এলো √3RT বাই এম, √3RT বাই এম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে গ্যাস অণুর যে আরএমএস বেগ, সেটাই হচ্ছে টি এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, তার মানে টেম্পারেচার হচ্ছে এমন একটা কোয়ান্টিটি। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা আরও একটা জিনিস করতে পারি, গ্যাস অণুর গতিশক্তি বার করতে পারি। একটি গ্যাস অণুর গতিশক্তি, একটি গ্যাস অণুর গতিশক্তি কি হবে, E1 ইকুয়ালস টু হাফ এম, একটার ভর ইন্টু বেগ তার স্কোয়ার। ঠিক আছে, আরএমএস বেগের স্কোয়ার, তাহলে হাফ এম। আচ্ছা, এইটাই কি লিখবো, এটা স্কোয়ার যদি করে দিই তাহলে রুটটা উঠে গেল, গিয়ে পড়ে থাকলো কত, 3RT বাই এম, 3RT বাই এম পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে এখান থেকে কী পাচ্ছি, 3/2। আচ্ছা, আর এবার একটা অণুর ভরকে আমি কি লিখতে পারি, একটা অণুর ভরকে, তো আমার কাছে কতগুলো, আচ্ছা এরকমভাবে লিখি, আমার কাছে কতগুলো অণু আছে, আমার কাছে 1 মোল গ্যাস নিয়েছি, ভালো করে বুঝবি, আমার কাছে কতগুলো গ্যাস, কতটা গ্যাস নিয়েছি, 1 মোল গ্যাস। 1 মোল গ্যাসে, ঠিক আছে, 1 মোল গ্যাসে অণুর সংখ্যা কত, 1 মোল গ্যাসে অণুর সংখ্যা, 1 মোল গ্যাসে অণুর সংখ্যা ইকুয়ালস টু অ্যাভোগাড্রো সংখ্যার সমান, তাই তো? 1 মোল গ্যাসে অ্যাভোগাড্রো সংখ্যা কি অণু থাকে, 6.022 10⁻23, এতগুলো অণু থাকে। তাহলে আমি এই মাসটাকে কি এইভাবে লিখতে পারি, দেখ তো,
একটার ভর ইন্টু এনে। ভাই যদি তোর কাছে একটা অণুর ভর এম হয় আর 10টা অণু থাকে, তাহলে মোট ভরকে তুই কি লিখবি? 10 ইন্টু এম লিখবি। এবার তোর কাছে একটা অণুর ভর এম, কতগুলো অণু আছে? এন এ সংখ্যক অণু, তাহলে তুই মোট ভরকে কি লিখবি? এন এ ইন্টু এম। তো মোট ভরের জায়গায় আমি কি লিখলাম? এন এ ইন্টু এম লিখে দিলাম। তাতে এম এম কেটে গেল, পড়ে থাকলো কি আমার কাছে? 3/2। এবার এই যে আর বাই এন এ, এইটাকে আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করে দিলাম এবং বললাম কি এটা কেবি। এই কেবিটাকে কি বলে? কেবি ইকুয়ালস টু আর বাই এন এ ইকুয়াল টু বোলজম্যান কনস্ট্যান্ট। বোলজম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে একটা অণুর গতিশক্তি কত চলে এলো? 3/2 কেটি। এটা কিরকম গতিশক্তি? অবশ্যই মাথায় রাখবি, এটা রৈখিক গতিশক্তি। রৈখিক গতিশক্তি, একটা অণুর রৈখিক গতিশক্তি এটা। তাহলে এর থেকে এটাও বোঝা যাচ্ছে টেম্পারেচার বা উষ্ণতার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। অর্থাৎ আর এখান থেকে কি বোঝা যাচ্ছে? এখান থেকে বোঝা যাচ্ছে সি প্রপোর্শনাল টু সি আর এম এস প্রপোর্শনাল টু √T, সি আর এম এস প্রপোর্শনাল টু 1/√m। অর্থাৎ যে গ্যাস যত বেশি ভারী তার বেগ আরএমএস বেগ তত কম হবে। টেম্পারেচার যত বাড়বে তত বেগ বাড়বে। কেন? কারণ টেম্পারেচারের সঙ্গে ডিরেক্টলি কে রিলেটেড? গতিশক্তি রিলেটেড। তার মানে বাইরের টেম্পারেচার যত বেশি হবে, গ্যাস অণু কী করবে? সেখান থেকে হিট অ্যাবজর্ব করবে, করে ওরা আরও বেশি গতিশক্তি পেয়ে গিয়ে আরও বেশি ছোটাছুটি করবে, আরও বেশি বেগ নিয়ে ছোটাছুটি করবে। ঠিক আছে? তার মানে টেম্পারেচার বা উষ্ণতা হচ্ছে এমন একটা, এগুলো লিখতে হবে স্টেটমেন্টে, টেম্পারেচার বা উষ্ণতা হচ্ছে এমন একটা ভৌত রাশি যার ওপর নির্ভর করে গ্যাসের গতিশক্তি। ঠিক আছে? গ্যাস অণুগুলোর গতিশক্তি। তাহলে গ্যাসের উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে গ্যাস অণুর গতিশক্তিও বৃদ্ধি পাবে। এবং যদি উষ্ণতা পরম শূন্য উষ্ণতায় চলে যায়, উষ্ণতা যদি পরম শূন্য উষ্ণতায় চলে যায়, তাহলে গ্যাস অণুগুলোর গতিশক্তি স্থির হয়ে যাবে। গ্যাস অণুগুলোর গতিশক্তি 0 হয়ে যাবে, অণুগুলো কি হবে? অণুগুলো স্থির হয়ে যাবে। তার মানে অণুগুলো আর এই যে এলোমেলো ছুটে বেড়াচ্ছে সেটা হবে না। কিন্তু বাস্তবে এটা তো পসিবল না, বাস্তবে এটা সম্ভব নয়। কারণ এই 0 কেলভিন বা পরম শূন্য উষ্ণতার অনেক আগেই গ্যাস আর গ্যাস থাকে না, কনডেন্সড হয়ে তরল হয়ে যায়। বাস্তবে এটা সম্ভব না। বোঝা গেল? তাহলে টেম্পারেচারের রোল কি এখানে? টেম্পারেচারের রোল এখানে কি? যে ওর গতিশক্তিকে নির্দেশ করে, গতিশক্তিকে বাড়াতে বা কমাতে টেম্পারেচার একটা বিরাট রোল আছে। গ্যাসের অণুর আরএমএস বেগ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আমরা অলরেডি পেলাম যে সি আর এম এস ইকুয়ালস টু, আচ্ছা গ্যাসের গতিতত্ত্ব থেকে যে চাপের এক্সপ্রেশন পেয়েছি সেটা কি? 1/3 রো সি আর এম এস স্কোয়ার, যেখানে পি হচ্ছে গ্যাসের চাপ, রো হচ্ছে গ্যাসের ঘনত্ব এবং সি আর এম এস হচ্ছে গ্যাসের অণুর আরএমএস বেগ। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি সিআরএমএস এর ফর্মুলা লিখতে পারি? হ্যাঁ স্যার পারি। সিআরএমএস ইকুয়ালস টু √3p/ρ। তাহলে তো স্যার চাপ রয়েছে মানে চাপের ওপরও নির্ভর করে, কিন্তু না। তাহলে আমরা যদি এটাকে পিভি ইকুয়ালস টু এনআরটি দিয়ে রিপ্লেস করে দিই, ঠিক আছে? পিভি ইকুয়ালস টু এনআরটি আদর্শ গ্যাসের সমীকরণ, এন মোল গ্যাসের জন্য। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি পি ইকুয়ালস টু কি লিখতে পারি? বা এইভাবে লিখি, পিভি ইকুয়ালস টু এনকে কি লেখা যায়? গিভেন মাস বাই মোলার মাস, মানে টোটাল মাস অফ গ্যাস বাই মোলার মাস, তাই তো? 1 মোলের মাস ইন্টু আরটি। পি ইকুয়ালস টু এম টোটাল ইন্টু আরটি বাই, এই ভিটাকে যদি নিচে নিয়ে আসি, ভিটাকে যদি নিচে নিয়ে আসি কি আসবে রে? ভি নিচে এলো, এম। তাহলে দেখ তো এইটা কি হয়ে গেল? মোট ভর বাই মোট আয়তন, মোট ভর বাই মোট আয়তন, তার মানে হয়ে গেল রো, তাহলে রো আর টি বাই এম, যেখানে এই ক্যাপিটাল এমটা হচ্ছে ডেফিনেটলি মোলার ভর, ঠিক আছে, বা মোলার মাস, আণবিক ওজন। বোঝা গেল? তাহলে এখান থেকে কি আমি পি বাই রো লিখতে পারি? পি বাই রো ইকুয়ালস টু আর টি বাই এম। হ্যাঁ স্যার পারি। এই রিলেশনগুলো কিন্তু যে কোনোটা প্রুফ করতে দিতে পারে, আমি মাঝে মাঝে করেই দিচ্ছি ছোটো ছোটো, কারণ একটার সঙ্গে আরেকটা রিলেট করে দিচ্ছি, যে কোনো জিনিস প্রুফ করতে দিতে পারে। তাহলে এখান থেকে তুই কি পাচ্ছিস? এখান থেকে তুই পাচ্ছিস, দেখ পি বাই রো রয়েছে, তার জায়গায় আর টি বাই এম বসিয়ে দে,
3RT/m, এটা তো আমরা অলরেডি ডিরাইভ করে নিয়েও ছিলাম, তুই এইভাবেও আসতে পারিস, দেখ কত রকমভাবে আসা যায়। আগেরটাতেও আমরা করেছিলাম, এটাতেও বললাম একইভাবে আসা যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা 3RT/m, তাহলে সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি যে তাপমাত্রার প্রভাব আছে ডেফিনেটলি, তাপমাত্রার প্রভাব কি না CRMS প্রপোর্শনাল টু √T, CRMS প্রপোর্শনাল টু √T, উষ্ণতা বাড়লে CRMS বাড়বে। স্যার চাপের প্রভাব, চাপের কোনো প্রভাব নেই, যদি উষ্ণতা ধ্রুবক থাকে, উষ্ণতা না পাল্টায়, উষ্ণতা স্থির থাকলে, P এর ওপর মানে CRMS চাপের ওপর নির্ভর করে না। ঠিক আছে, চাপের ওপর নির্ভর করে না। আর কি আর বলতে পারে তোকে M এর ওপর, মানে গ্যাসের প্রকৃতির ওপর, গ্যাসের প্রকৃতির ওপর কি প্রভাব থাকে গ্যাসের প্রকৃতির না, গ্যাসের মোলার মাস মানে আণবিক ওজনের সঙ্গে, আণবিক ওজনের রুটের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ যে গ্যাস যত বেশি ভারী, সেই গ্যাসের কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় যে গ্যাস যত বেশি ভারী তার আরএমএস বেগ তত কম হবে। এবং এখান থেকে একটা প্রশ্ন দেয় যে হালকা গ্যাসের দুষ্প্রাপ্যতা, ঠিক আছে, যে পৃথিবীর বায়ুমণ্ডলে হালকা গ্যাসগুলো নেই কেন? কারণ ওই গ্যাসের আরএমএস বেগ, হালকা গ্যাসের এমটা কম হবে, তাই জন্য আরএমএস বেগ বেশি, হালকা গ্যাসের আরএমএস বেগ বেশি। যদি CRMS গ্রেটার দ্যান এসকেপ ভেলোসিটি বা মুক্তি বেগের থেকে বড় হয়ে যায়, গ্যাস অণুগুলোর আরএমএস বেগ যদি মুক্তি বেগের থেকে বড় হয়ে যায়, তাহলে সেই গ্যাসকে বায়ুমণ্ডলে পাওয়া যাবে না, কারণ ও গ্র্যাভিটি ছেড়ে বেরিয়ে চলে গেছে। ঠিক আছে, গ্র্যাভিটি ওকে আর ধরে রাখতে পারেনি, বেরিয়ে চলে গেছে, তাই জন্য এই হালকা গ্যাসগুলোকে বায়ুমণ্ডলে পাওয়া যায় না। ঠিক আছে, এটা তুই চাঁদের ক্ষেত্রে বলতে পারিস, চাঁদে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল নেই একদম, কারণ চাঁদের গ্র্যাভিটি এত কম, সেই জন্য কোনো গ্যাস অণুকেই ও ধরে রাখতে পারেনি। পৃথিবী যেরকম অক্সিজেন, নাইট্রোজেন, CO2 এগুলোকে ধরে রাখতে পেরেছে, ওজনকে ধরে রাখতে পেরেছে, কিন্তু বাকিগুলোকে পারেনি, হাইড্রোজেন, হিলিয়াম, তাই জন্য ওরা সব বেরিয়ে চলে গেছে। ঠিক আছে, সব বেরিয়ে চলে গেছে। তুই দেখেছিস যে হাইড্রোজেন বেলুন, হিলিয়াম গ্যাস দিয়ে যে বেলুনগুলো ছাড়া হয় না, ওইগুলো দেখবি ভঁ করে উপরে উঠতে থাকে এবং বহুদূর অবধি চলে যেতে পারে। পৃথিবীর গ্র্যাভিটি ওকে টানতে পারে না, কারণ ওর আরএমএস গ্যাসগুলো এত ফাস্ট মুভ করতে চায় যে আরএমএস বেগ ওদের এত বেশি যে বেলুনটাকে ঠেলে 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 উপরে নিয়ে যেতে পারে, গ্র্যাভিটি ওকে আটকাতে পারবে না সেক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট আসি গ্যাসের গতিতত্ত্ব থেকে বয়েল ও চার্লসের সূত্র প্রতিষ্ঠা করো। খুব সোজা প্রশ্ন, বয়েলের সূত্র প্রতিষ্ঠা। বয়েলের সূত্রতে কিভাবে আসবো? গ্যাসের গতিতত্ত্ব থেকে আসতে হলে তুই একদম কি করবি, চাপের এক্সপ্রেশন থেকে চলে আসবি, 1/3 রো CRMS স্কোয়ার। ঠিক আছে, তাহলে P = 1/3 রো এর জায়গায় কি লিখবো, টোটাল মাস M টোটাল, গ্যাসের মোট ভর ডিভাইডেড বাই গ্যাসের মোট আয়তন ইন্টু CRMS স্কোয়ার। ঠিক আছে, CRMS স্কোয়ার। এবার দেখ, যদি উষ্ণতা ধ্রুবক থাকে, একটি নির্দিষ্ট উষ্ণতায়
একটি নির্দিষ্ট উষ্ণতায় সিআরএমএস কি ধ্রুবক, কারণ সিআরএমএস প্রপোর্শনাল টু √T, তো নির্দিষ্ট উষ্ণতায় সিআরএমএস ডেফিনেটলি ধ্রুবক হয়ে যাবে। টেম্পারেচার পাল্টাচ্ছে না, তাহলে এটাও পাল্টাবে না। এবং যেহেতু এবং এম টোটাল ইকুয়ালস টু কনস্ট্যান্ট হলে, নির্দিষ্ট উষ্ণতা হলে সিআরএমএস ধ্রুবক হবে, বাট আমরা আরও একটা জিনিস ঢুকিয়ে দিচ্ছি যে এম টোটালটাও ধ্রুবক। অর্থাৎ বলছি একটা নির্দিষ্ট ভরের গ্যাস, এবার সেই ছোটবেলার বয়লের সূত্রের স্টেটমেন্টটা মনে করতো, নির্দিষ্ট উষ্ণতায় একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ আয়তনের সাথে ব্যস্তানুপাতিক। দেখ তাই তো আসছে, তাই না? বা তুই ভিটাকে এপাশে নিয়ে আয়, পি ভি ইকুয়াল টু, দেখ বাকি ডান দিকে যারা পড়ে আছে পুরোটাই ধ্রুবক, তাহলে পিভি ইকুয়ালস টু ধ্রুবক হয়ে গেল আমার বয়লের সূত্র। ঠিক আছে, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এবং চাপের গুণফল ধ্রুবক, আয়তন এবং চাপ একে অন্যের ব্যস্তানুপাতিক, এটাই বয়লের সূত্র ছিল। খুব সহজেই প্রুফ হয়ে গেল। নেক্সট আমরা যদি বলি চার্লসের সূত্র, চার্লসের সূত্রতে কি বলবো, দেখ আবার সে শুরু করবো ওখান থেকে, পি ইকুয়ালস টু 1/3 রো সিআরএমএস স্কোয়ার, তাহলে পি ইকুয়ালস টু 1/3, রো এর জায়গায় আবার সে একইভাবে লিখি এম টোটাল বাই ভি ইন্টু সিআরএমএস স্কোয়ারটাকে ভেঙে লিখি √3RT বাই এম, 3RT বাই এম তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি পাওয়া যাচ্ছে দেখতো, যদি আমরা এরকম লিখি আয়তনটাকে এপাশে নিয়ে যাই, তাহলে 1/3 এম টোটাল বাই পি ইন্টু স্কোয়ার কার রুটটা উঠে গিয়ে তাহলে পড়ে রইল 3R বাই এম ইন্টু টি। তো দেখ একটা নির্দিষ্ট চাপে পি ধ্রুবক, নির্দিষ্ট চাপে পি ইকুয়ালস টু ধ্রুবক। ঠিক আছে, নির্দিষ্ট চাপে কি পি ধ্রুবক, এবং যদি একটা নির্দিষ্ট ভরের গ্যাস হয় এবং এম টোটালও যদি ধ্রুবক হয়, নির্দিষ্ট ভরের গ্যাস এম টোটালও যদি ধ্রুবক হয়, তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে পুরোটা ধ্রুবক হয়ে গেল, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু টি। এটাই তো চার্লসের সূত্র, তাই না? গ্যাসের আয়তন একটা নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সাথে সমানুপাতিক, এটাই চার্লসের সূত্র। একদম সহজ, কোনো ঝামেলা নেই। নেক্সট কোশ্চেনে চলে যাই। একটি আদর্শ গ্যাসের চাপ ও অণুর গতিশক্তির মধ্যে সম্পর্ক। তো চাপ ইকুয়ালস টু কি জানি আমরা, 1/3 রো সিআরএমএস স্কোয়ার। এক্ষেত্রে যদি গতিশক্তিকে আনতে হয় তাহলে আমার হাফ এম ভি স্কোয়ার দরকার। তো আগে এক কাজ করি, এই রোটাকে ভাঙি, এম টোটাল ডিভাইডেড বাই ভি ইন্টু সিআরএমএস স্কোয়ার, অর পি ইকুয়ালস টু, এক কাজ করি হাফ ইন্টু টু করি, হাফ ইন্টু টু, 1/3 যেরম আছে থাকুক, এটা কি করি হাফ ইন্টু টু করি, তাহলে 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ। ঠিক আছে, কি চলে এলো এম টোটাল ইন্টু সিআরএমএস স্কোয়ার। ঠিক আছে, এটা কি চলে এলো দেখতো, পুরো গ্যাসের যত অণু আছে তাদের সবার গতিশক্তি ডিভাইডেড বাই ভি। ঠিক আছে, ডিভাইডেড বাই ভি, তাহলে কি হয়ে গেল পি ইকুয়ালস টু 2/3 ইন্টু ই টোটাল বাই ভি, অর্থাৎ গ্যাসের চাপ ইকুয়ালস টু 2/3 ইন্টু একক আয়তনে, এই যে ই বাই ভি, তো তাহলে আয়তন দিয়ে ভাগ হচ্ছে, অর্থাৎ একক আয়তনে গ্যাসের গতিশক্তি।
একক আয়তনে গ্যাসের গতিশক্তি। তাহলে গ্যাসের চাপ ইকুয়ালস টু 2/3 ইন্টু একক আয়তনে গ্যাসের গতিশক্তি। প্রুভ হয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাই। প্রমাণ করো গামা ইকুয়ালস টু 1 + 2/f। আচ্ছা, এটা করার আগে একটা ছোট্ট জিনিস বলি, যেটা হচ্ছে স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা কি জিনিস? স্বাধীনতার মাত্রা সেটা কি জিনিস? স্বাধীনতার মাত্রা হচ্ছে একটা গ্যাসের অণুর যত রকমভাবে গতিশক্তি থাকতে পারে, ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনভাবে, স্বাধীনভাবে যত রকম ওয়েতে গতিশক্তি থাকতে পারে তাকে আমরা বলি স্বাধীনতার মাত্রা। ঠিক আছে? অর্থাৎ ধরলাম গ্যাসের অণুটা, একটা গ্যাসের অণু, ঠিক আছে, সে এই দিকে যেতে পারে, এই দিকে যেতে পারে, এই দিকে যেতে পারে। ঠিক আছে? অর্থাৎ তিন দিকেই যেতে পারে, তিন দিকেই যেতে পারে। তাহলে আমি এই অণুটার স্বাধীনতার মাত্রা কত বলবো? 3। তিন দিকে ইন্ডিপেন্ডেন্টলি যেতে পারে, এই দিকেও যেতে পারে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যেতে পারে, ওয়াই অক্ষ বরাবর যেতে পারে, জেড অক্ষ বরাবর যেতে পারে। তাহলে এর স্বাধীনতার মাত্রা, বা ইংলিশে বলে কি ডিগ্রিজ অফ ফ্রিডম, আমরা ডিওএফ লিখি বা শুধু এফ লিখি, ঠিক আছে, শুধু এফ লিখি, এটা হয়ে যাবে কত? 3। এটা কার জন্য? এটা কার জন্য লিখলাম আমরা? দেখ, যে গ্যাসের অণুতে একটা মাত্র পরমাণু আছে, অর্থাৎ এটা কিরকম অণু? এক পরমাণুক বা মোনো অ্যাটমিক, এক পরমাণুক গ্যাস, এক পরমাণুক গ্যাস অণু। তার ক্ষেত্রে আমরা পেলাম কি? তার কোনো রোটেশন নেই, মানে রোটেশনের সঙ্গে কোনো অ্যাসোসিয়েটেড এনার্জি নেই। শুধুমাত্র কি? কারণ এটা বিন্দু। দেখ, যদি আমি বলি রোটেশনাল কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, আবর্ত গতিশক্তি, আবর্ত গতিশক্তির ফর্মুলা কি? রোটেশনাল কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে ½ I ω²। এবার বোঝ, আই এর জায়গায় কি লিখবো? m×r²। এবার যদি গ্যাস অণুটা এরকম একটা বড় গোলক হতো, তাহলে আমি বলতাম আচ্ছা, গ্যাস অণুটা এইভাবে যদি ঘোরে, তাহলে এর আর তার স্কোয়ার ইন্টু এম করলে আমরা একটা আই এর বড় সড়ো ভ্যালু পাবো। তো রোটেশনাল কাইনেটিক এনার্জি বা আবর্ত গতিশক্তি বা ঘূর্ণন গতিশক্তির একটা সিগনিফিকেন্ট বড় ভ্যালু থাকবে। তার জন্য আমরা বলবো যে আচ্ছা, এর একটা রোটেশনাল এনার্জিকেও আমাকে কনসিডার করতে হবে। কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা ছোট্ট বিন্দু। তো বিন্দু যদি হয় এবং সেটা যদি রোটেটও করে, তাহলে এইটা যেহেতু বিন্দু, এর তুই ব্যাসার্ধ কত নিবি? এর ব্যাসার্ধ টেন্স টু 0, খুবই ছোট, নেগলিজিবল। তার মানে mr², অর্থাৎ আই, সেটাও কি হয়ে গেল? টেন্স টু 0। এটা যদি টেন্স টু 0 হয়, তাহলে আরও টেন্স টু 0 হয়ে যাবে। অর্থাৎ কোনো একটা অণু, সেটা যেহেতু বিন্দু সম, তাই জন্য তার মধ্যে দিয়ে যে অক্ষটা যাচ্ছে তার রেসপেক্টেও যদি ঘোরেও, তাহলেও তার জন্য ভীষণ কম এনার্জি বরাদ্দ, সেটাকে আমরা নেগলেক্ট করব। অর্থাৎ মোনো অ্যাটমিক বা এক পরমাণু গ্যাস অণুর ক্ষেত্রে আমরা রোটেশনাল কাইনেটিক এনার্জি বা আবর্ত গতিশক্তিকে ধরবো না। তাই জন্য আমরা ধরে নেব যে এর মাত্র তিন দিকেই গতিশক্তি থাকা সম্ভব। একটা হচ্ছে যখন ও এক্সের দিকে মুভ করছে তখন ওর গতিশক্তি থাকতে পারে, যখন ওয়াই এর দিকে যাচ্ছে তখন ওর গতিশক্তি থাকতে পারে, যখন ও জেড এর দিকে যাচ্ছে তখন ওর গতিশক্তি থাকতে পারে। তিনভাবে গতিশক্তি থাকতে পারে। তাই ওর তিনটেই রৈখিক গতিশক্তি থাকতে পারে। তাই জন্য ওর তিনটে স্বাধীনতার মাত্রাই থাকবে। ঠিক আছে? কিন্তু যদি আমরা বলি যে তোর কাছে একটা দ্বিপরমাণুক গ্যাস আছে, দ্বিপরমাণুক গ্যাস, অর্থাৎ এইরকমভাবে একটা বন্ডিং হয়ে আছে, দ্বিপরমাণুক গ্যাস। ঠিক আছে? তো দ্বিপরমাণুক গ্যাসের এ কোন দিকে যেতে পারে? তুই বলবি স্যার এ তো এক্স বরাবরও যেতে পারে, ওয়াই বরাবরও যেতে পারে, জেড বরাবরও যেতে পারে, তিন দিকেই চলতে পারে। অর্থাৎ ট্রান্সলেশনাল বা রৈখিক স্বাধীনতার মাত্রা বা চলন স্বাধীনতার মাত্রা কিন্তু 3ই হবে, কারণ ও তিন দিকে যেতে তো পারে। তাহলে লিনিয়ার ডিওএফ, লিনিয়ার ডিগ্রিজ অফ ফ্রিডম বা রৈখিক স্বাধীনতার মাত্রা বা চলন স্বাধীনতার মাত্রা, সেটা তো 3ই হবে। তিন দিকে এই গোটা সিস্টেমটা, মানে ধর এই পেনটার কথা ভাব, পেনটা এইদিকেও যেতে পারে, পেনটা এরকম করতে পারে, পেনটা এরকম আসতে পারে, পারে তো? এবার ভাব এটা রোটেট কিভাবে করতে পারে? স্যার এটা এইভাবে রোটেট করতে পারে, স্যার এটা এইভাবে রোটেট করতে পারে, কিন্তু এইভাবে রোটেট করতে পারে না, বা পারলেও
পারলেও এইভাবে যদি রোটেট করে তাহলে দেখ এর যে রোটেশন অক্ষটা বা ঘূর্ণন অক্ষটা সেটা কি বিন্দুগুলোর মধ্যে দিয়েই যাচ্ছে। হ্যাঁ, এবং বিন্দুগুলো আমরা এক্ষুনি দেখলাম অক্ষ যদি ঘূর্ণন অক্ষ যদি বিন্দুর গা দিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা রোটেশনের এনার্জিকে এতটাই ছোট হয় যে কনসিডার করি না। তাহলে এখানে কোনটাকে কনসিডার করব? এইটাকে কনসিডার করব, এটাকে করব না। তাহলে ঘূর্ণন স্বাধীনতার মাত্রা বা আবর্ত স্বাধীনতার মাত্রা ইকুয়ালস টু 2। সুতরাং টোটাল ডিওএফ বা এফ টোটাল, এটা কার জন্য বার করছি আমরা? দ্বিপরমাণুকের জন্য। এফ টোটাল কত হলো তাহলে 3 + 2 মানে 5। ক্লিয়ার একদম? আচ্ছা, যদি ত্রিপরমাণুক থাকে, তিনটে যদি এইরকম ভাবেই থাকে, দেখ বোঝ, তিনটে যদি এইরকম ভাবে থাকে মানে একই লাইনে, তাহলে কিন্তু সেম আসবে, তাহলে একদম সেম গল্প আসবে। কিন্তু যদি তিনটে বেলাইনে থাকে, মানে ধর এরকম একটা চেহারা নিয়ে আছে, তাহলে কি হবে? তাহলে এইটা অ্যাজ এ হোল এটা এক্স এর দিকে মুভ করতেই পারে, অ্যাজ এ হোল গোটা সিস্টেমটা ওয়াই এর দিকে যেতেই পারে, অ্যাজ এ হোল জেড এর দিকে আসতেই পারে। মানে গোটা সিস্টেমটা ওপরে যাচ্ছে, এদিকে যাচ্ছে, আবার আগে পিছে করতে পারে। তো গোটা সিস্টেমটা মুভ করতেই পারে, কোনো সমস্যা নেই। সমস্যাটা তৈরি হবে রোটেশনে। রোটেশনটা কিভাবে সম্ভব? দেখ, যদি আমি বলি রোটেশন এই অ্যাক্সিস বরাবর হতে পারে, তুই বলবি স্যার এইটার তো গা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, যাক না, এই দুটোর তো যাচ্ছে না। এইটার অ্যাবাউট রোটেটিং যখন, তখন ঘূর্ণাক্ষটা এইরকম ভাবে যাচ্ছে, তো সেটা এইটার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু এই দুটো তো পড়ে আছে, তো এই দুটো ডেফিনেটলি তোর মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রামক থাকবে এর ভালো রকম, এবং তার জন্য আবর্ত গতিশক্তিও থাকবে। স্যার যদি এই অক্ষ বরাবর ঘোরে তাহলেও থাকবে। এক্ষেত্রে কোনো অণুর গা দিয়ে এই অক্ষটা যাচ্ছে না। স্যার এটা বরাবরও হতে পারে, কারণ এক্ষেত্রে এই দুটো অণুর গা দিয়ে অক্ষটা গেলেও এইটার গা দিয়ে তো যাচ্ছে না। যখন এই অক্ষের অ্যাবাউট এক্স অক্ষের সাপেক্ষে ঘুরছে সিস্টেমটা, তখন এই দুটো অণুর গা দিয়ে অক্ষটা গেছে, তাহলে এই দুটো অণুর জন্য কোনো আবর্ত গতিশক্তি হবে না, কিন্তু এর জন্য তো আবর্ত গতিশক্তি হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে তিনটে অ্যাক্সিস বরাবরই রোটেশন কিন্তু হতে পারে। তার মানে এক্ষেত্রে লিনিয়ারটাও তিনটে, এক্ষেত্রে কি বলবো, লিনিয়ারটাও তিনটে, আর ঘূর্ণনটাও তিনটে। তাহলে টোটালটা কত হয়ে গেল? 3 + 3 মানে 6। মাথায় থাকবে তিন ধরনের অণুর স্বাধীনতার মাত্রা কিভাবে লেখে। এবার আমরা যদি গামা ইকুয়ালস টু 1 + 2f 1 + 2f বার করতে চাই, গামা ইকুয়ালস টু কি? গামা আমরা জানি যে দুটো মানে গ্যাসের দুটো মোলার আপেক্ষিক তাপের অনুপাত হচ্ছে গামা, CP/CV, এই অনুপাতটা গামা। এবং এফ হচ্ছে কি? এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডম। স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডম, ঠিক আছে? তো এখান থেকে আমরা বেশ কিছু রিলেশনস আছে যেগুলো ইউজ করে এই প্রুফটা খুব সহজেই করা যায়। তো আমি এক করে রিলেশনসগুলো লিখবো এবং সেই রিলেশনসগুলো ডেফিনেটলি আমরা আসবো, প্রুফও হবে, বাট আপাতত লিখে নিয়ে জাস্ট এই প্রুফটা করবো, ঠিক আছে? দেন আমরা প্রত্যেকটা রিলেশনের দিকেই ডেরিভেশনে যাব। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস এখানে বলে দেওয়া দরকার যে শক্তির সমবিভাজন নীতি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ডিরেক্ট স্টেটমেন্ট লিখতে দেয়। সমবিভাজন মানে কি? যে মোট যে শক্তি একটা অণুর, সেটা প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডম বা প্রত্যেকটা স্বাধীনতার মাত্রায় সমানভাবে বণ্টিত থাকে, ঠিক আছে? সমানভাবে বণ্টিত থাকে। প্রতিটি মোট শক্তি প্রতিটি স্বাধীনতার মাত্রায় ½ kT করে
বোলজম্যান ধ্রুবক হাফ কেটি করে বণ্টিত হয়। তাহলে যদি কোনো একটা গ্যাসের স্বাধীনতার মাত্রা যদি হয় এফ, স্বাধীনতার মাত্রা যদি এফ হয়, তাহলে সেই গ্যাসের মোট শক্তি কত হবে? সেই গ্যাস অণুর মোট শক্তি কত হবে? সেই গ্যাস অণুর মোট শক্তি হয়ে যাবে এফ ইন্টু হাফ কেটি। এটা হচ্ছে কি একটা অণুর, কিন্তু একটা অণুর, একটি অণুর একটি অণুর মোট শক্তি হয়ে যাবে এফ ইন্টু হাফ কেটি। ঠিক আছে, এখানে এফটাকে নেবো আমরা টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম নেবো। ঠিক আছে, টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম নেবো। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি লিখি গ্যাসের একটি অণুর শক্তি, গ্যাসের একটি অণুর শক্তি, একটি অণুর শক্তি E1 ইকুয়ালস টু এফ বাই টু কেটি, ক্ষতি নেই, এফ বাই টু কেটি। আচ্ছা, এখানে আমি এইভাবেও লিখতে পারি এফ বাই টু, কে এর জায়গায় কি লিখবো? আর বাই এন এ, আচ্ছা লেখা যায় ইন্টু টি, লিখলাম কে এর জায়গায় আর বাই এন এ লিখলাম। এবার গ্যাসে এন সংখ্যক অণু থাকলে, গ্যাসে এন সংখ্যক অণু থাকলে মোট শক্তি ই টোটাল ইকুয়ালস টু কি লিখবো? এন ইন্টু এক একটা প্রত্যেকটা অণুর গতিশক্তি। এখন এন বাই এন এ কি হয় স্যার? মোল নাম্বার। তাহলে ই টোটাল ইকুয়ালস টু, এটাকে আমরা ক্যাপিটাল ইউ দিয়ে লিখি, এন বাই এন এ, এইটা হয়ে যাচ্ছে মোল নাম্বার স্মল এন এফ বাই টু আর টি, বা সাজিয়ে লিখলে এফ বাই টু এন আর টি, এফ বাই টু এন আর টি। ওকে, ইউ ইকুয়ালস টু এফ বাই টু এন আর টি হয়ে গেল এইটা রিলেশন। এবার তাহলে এখান থেকে খেয়াল কর, এইটাই কিন্তু গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, যেটা থার্মোডাইনামিক্সে আমরা লিখি গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এটাই। তুই বলবি স্যার এটা তো গ্যাসের গতিশক্তি হলো, স্থিতিশক্তির কি ব্যাপার? গ্যাসের আইডিয়াল গ্যাসে যে পস্টুলেট বা গ্যাসের গতিতত্ত্বের যে স্বীকার্য, সেখানে বলা হচ্ছে যে গ্যাস অণুগুলোর মধ্যে কোনো রকম আন্তঃআণবিক বল কাজ করে না, সেই জন্য কোনো রকম স্থিতিশক্তির উদ্ভব হয় না। ঠিক আছে, যে স্থিতিশক্তি আন্তঃআণবিক বলের এগেইনস্টে ওরা কিছু করছে বা আমরা বাইরে থেকে কিছু করাচ্ছি, ভাই কোনো আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বলই নেই, সেই জন্য স্থিতিশক্তিও নেই। অর্থাৎ আমরা ধরে নেব আদর্শ গ্যাসের ক্ষেত্রে গতিশক্তিটাই ওর মোট শক্তি, অর্থাৎ এইটাই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, এইটাই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি। ঠিক আছে, এইটাই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে ইউ। এবার আমরা এখনো অবধি প্রুফ করিনি, বাট যদি করতে চাই যে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, সাপোজ আমরা বললাম থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল যদি ইউজ করি, তাহলে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল কি বলছে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র বেসিক্যালি প্রুফ করার কিছু নেই, ওটা জাস্ট এনার্জি কনসিডারেশন, তাই না? তাপগতিবিদ্যার প্রথম সূত্র সেটা বলছে যে আমরা যদি কোনো একটা সিস্টেমকে কিছু পরিমাণ তাপ দিই, সেটা কি করবে? সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিকে কিছুটা বাড়াবে, প্লাস কিছুটা কার্য করবে। সিস্টেম সেই শক্তিটা নিয়ে কিছুটা কার্য করবে। ঠিক আছে, আমি সিস্টেমকে তাপ দিলাম, এটা দুটো পার্টে কাজ করবে, সিস্টেমের শক্তি কিছুটা বাড়াবে, বাকিটা কাজে লাগবে, সিস্টেম কিছু ওয়ার্ক করবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি বলি যে যদি গ্যাসের আয়তন ধ্রুবক থাকে, মানে গ্যাস একটা নির্দিষ্ট পাত্রে রয়েছে, তাহলে গ্যাসের আয়তন ধ্রুবক, আর আয়তন ধ্রুবক হলে dW দ্যাট ইজ ইকুয়ালস টু PdV। এটা তো আমরা জানি গ্যাসের কার্যর ফর্মুলা, dW ইকুয়ালস টু PdV।
এটা কেমিস্ট্রিতেও থাকে, ইকুয়ালস টু কি হয়ে যাবে 0, কারণ আয়তন ধ্রুবক আছে, আয়তন পরিবর্তন হচ্ছে না, ডিভি মানে কি আয়তনের পরিবর্তন, তো ডেফিনেটলি এটা 0 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি যে ডিকিউ ইকুয়ালস টু ডিউ, অর্থাৎ পুরো যে তাপটা দিলাম পুরোটাই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজে লাগবে। এবার তুই যদি সিভি লিখিস, সিভি ইকুয়ালস টু কি না গ্যাসের মোলার আপেক্ষিক তাপ যখন আয়তন ধ্রুবক, এই যে আয়তন ধ্রুবক মোলার আপেক্ষিক তাপ, সিভি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, সিভি ইকুয়ালস টু লিখতে পারি যে গ্যাসকে যত তাপ দেওয়া হলো ডিভাইডেড বাই গ্যাসের মোল সংখ্যা ইনটু গ্যাসের উষ্ণতার যা পরিবর্তন। এবার ডি কিউ এর জায়গায় আমি ডিইউ নির্দ্বিধায় লিখতে পারি ডিইউ বাই এন ডিটি, ডিইউ বাই এন ডিটি। তাহলে এখানে ডিইউর জায়গায় কত লেখা যায় দেখতো, ইউ ইকুয়ালস টু এফ বাই টু এন আর টি, তাহলে ডিইউ ইকুয়ালস টু হয়ে যাবে এফ বাই টু এন আর, এটা তো কনস্ট্যান্ট, আর ডিটি ডিভাইডেড বাই ডিটি এন, তাহলে এন এন কেটে গেল, ডিটি ডিটি কেটে গেল, তাহলে সিভির ফর্মুলা চলে এলো এফ বাই টু ইন্টু আর, এফ বাই টু ইন্টু আর। ওকে, বেরিয়ে গেল সিভি। আচ্ছা স্যার, তাহলে আমি যদি এবার সিপি বাই সিভি লিখি, কারণ গামা ইকুয়ালস টু অলরেডি আমরা দেখেছি সিপি বাই সিভি রয়েছে, তাহলে সিপি বাই সিভি ইকুয়ালস টু, আচ্ছা সিপির জায়গায় কত লিখবো, সিপির জায়গায় আমরা লিখতে পারি সিভি প্লাস আর, লেখা যায় সিভি প্লাস আর লেখা যায়, সিপি মাইনাস সিভি আমরা এক্ষুনি প্রুফ করবো মেয়ার্স রিলেশন, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, এটা অলরেডি লেখা যায়, তাহলে নিচে সিভি রয়েছে ইকুয়াল টু আর বাই সরি সিপি বাই সিভি, তাহলে এখানে চলে আসছে আমার গামা ইকুয়ালস টু সিভি বাই সিভি, এটাকে স্প্লিট করে দিই, তাহলে 1 প্লাস আর বাই সিভি, 1 প্লাস আর বাই সিভি, অর আর বাই সিভি, তাহলে সিভি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এখান থেকে আর বাই গামা মাইনাস 1, তাহলে দুটো জায়গা থেকে আমরা সিভির ভ্যালু বার করলাম, এই দুটোকে ইকুয়েট করে দে, সুতরাং এফ বাই টু আর ইকুয়ালস টু আর বাই গামা মাইনাস 1, তাহলে আর আর কেটে গেল, পড়ে থাকলো এফ বাই টু ইকুয়ালস টু 1 বাই গামা মাইনাস 1, এপাশ ওপাশ কর, গামা ইকুয়ালস টু 1 প্লাস 2 বাই এফ, হয়ে গেল প্রুফ। তুই বলতে পারিস স্যার এটা তো আরও সহজে হতো, ডিরেক্ট প্রুফ হয়ে যেত। ভাই আমি তোকে এখানে কতগুলো এক্সপ্রেশন বুঝিয়েছি বলতো, আমার টার্গেট হচ্ছে তোকে একটা প্রশ্নের মধ্যে দিয়ে পুরো জায়গাটাকে রিভাইজ করিয়ে দেওয়া, তাহলে তোকে একটা জিনিসের মধ্যে কতগুলো জিনিস বোঝালাম। প্রথম কথা, গ্যাস অণুর গতিশক্তি কি, ফর্মুলা কি, সেইটা আসলাম, ঠিক আছে, ইউজিং ইকুইপার্টিশন থিওরেম অফ এনার্জি, মানে ওই হাফ কেটি ওই কনসেপ্টটা লাগিয়ে শক্তি সমবিভাজন নীতি ইউজ করে আমরা মোট গতিশক্তির ফর্মুলা পেলাম, এটা 1 নম্বর গল্প কনসেপ্ট। এবং এটা থেকে বুঝলাম যে এইটাই গ্যাসের মোট আভ্যন্তরীণ শক্তি, কারণ গ্যাসের স্থিতিশক্তি শূন্য হয়, গ্যাস অণুগুলো স্থিতিশক্তিকে শূন্য ধরা হয়, তো এইটাই গ্যাসের মোট আভ্যন্তরীণ শক্তি। তারপর তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা এই রিলেশনটা প্রুফ করলাম, এইটা কিন্তু আলাদাও তোকে প্রুফ দিতে পারে, এইটা একটা প্রুফ করলাম। নেক্সট আরেকটা কি প্রুফ করলাম, সিপি বাই সিভি এবং সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, এই দুটো থেকে আমরা এই রিলেশনটাও প্রুফ করলাম। এই সব খুচরো রিলেশনগুলো কিন্তু মাঝে মাঝে থাকে, এইগুলো প্রুফ করতে দেয়, আমরা পারি না। কাজে তুই যদি পুরো গল্পটা বুঝিস তাহলে তো এইটা তো একটুখানি ফাটফাট করে হয়ে যাবে, কোনো ব্যাপারই নয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে একটার মধ্যে যদি অনেকগুলো করার স্কোপ থাকে আমি কেন করব না, আমার একটা জিনিস পড়লে পুরোটা হয়ে গেল, ঠিক আছে, আমার টার্গেট এটাই ছিল। চলো এবার আমরা যেটা প্রুফ করব সেটা হচ্ছে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, যেটা খুব ডিজায়ার্ড রিলেশন, মানে প্রচণ্ড প্রচণ্ড ইম্পর্টেন্ট মেয়ার্স রিলেশন, সেটা আমরা প্রুফ করবো। এবার ধরা যাক একটা গ্যাস আছে, যে গ্যাসটাকে ধরা যাক একটি পাত্রে n মোল আদর্শ গ্যাস আছে, n মোল আদর্শ গ্যাস আছে। এবার এই আদর্শ গ্যাসকে আমি কি করলাম, স্থির চাপে, না ফার্স্টে স্থির আয়তনে করি, স্থির আয়তনে টি থেকে ডিটি, টি স্থির আয়তনে টি থেকে ডিটি টি প্লাস ডিটি উষ্ণতায় নিয়ে যাওয়া হলো, টি প্লাস ডিটি উষ্ণতায়
নিয়ে যাওয়া হলো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যদি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র লাগাই তাহলে ডিকিউ ইকুয়ালস টু কী লিখবো, ডিইউ প্লাস, কারণ উষ্ণতার পরিবর্তন হয়েছে তাহলে ডেফিনেটলি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে, ডিইউ প্লাস পিডিভি। ঠিক আছে, এবার দেখ এইটা টোটালটা জিরো, কারণ স্থির আয়তন বলা হয়েছে যেহেতু, তাই ডিভি ইকুয়াল টু জিরো, আয়তনের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ কৃতকার্য শূন্য। তাহলে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ, ডিকিউ ইকুয়ালস টু ডিইউ, আর ডিইউ এর জায়গায় কি লিখতে পারি আমরা, এই যে আগেই লিখেছি ডিইউ এর জায়গায়, যে একদম এই কনসেপ্ট দেখ, ডিইউ এর জায়গায় এই দেখ এন ডিটিকে তুই এ পাশে নিয়ে আয়, তাহলে কি লিখতে পারিস, এন সিভি ডিটি লিখতে পারিস, এন সিভি ডিটি, এন সিভি ডিটি, এটা আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। ঠিক আছে, এটা হলো আমার ডিকিউভি। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে স্থির চাপে ওই একই গ্যাসকে আগের অবস্থায় ফিরিয়ে এনে স্থির চাপে আবার একই ঘটনা ঘটানো হলো, একই ঘটনা ঘটানো হলো। তাহলে এক্ষেত্রে কত তাপ লাগবে, ডিকিউপি লিখবো এবার, কারণ স্থির চাপে করছি তো ডিকিউপি ইকুয়ালস টু, আবার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে প্লাস কিছু কার্য হবে। এবার কিন্তু এই কার্যটা জিরো নয়, তাই না, এবার কিন্তু এই কার্যটা জিরো নয়, কারণ এক্ষেত্রে আয়তন ফিক্স নেই, স্থির চাপ বলা হয়েছে। তো এবার দেখ একটা জিনিস, একই ঘটনা ঘটানো হলো মানে কি, একই ঘটনা ঘটানো হলো মানে উষ্ণতা সেই টি থেকে টি প্লাস ডিটিতেই নিয়ে যাওয়া হলো, তাহলে উষ্ণতার পরিবর্তনটা সেম আছে আগের মতোই। তাহলে তুই কি বলতে পারিস অভ্যন্তরীণ শক্তি আগে যতটা পরিবর্তন হয়েছিল এখনো তাই পরিবর্তন হবে, কারণ অভ্যন্তরীণ শক্তি অন্য কিচ্ছুর ওপর ডিপেন্ড করে না, শুধু উষ্ণতার ওপর। তুই কোন পদ্ধতিতে চেঞ্জ করছিস কিচ্ছুর ওপর ডিপেন্ড করে না, খালি ডিপেন্ড করে কার ওপর, উষ্ণতার ওপর। উষ্ণতা যেরকম বাড়বে বা কমবে সেই অনুযায়ী অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে। তো উষ্ণতার পরিবর্তন তো একই আছে, আগেরবারও টি থেকে ডিটি অভ্যন্তরীণ শক্তি বেড়েছিল এতটা, এবারও টি থেকে ডিটি অভ্যন্তরীণ শক্তি একই বাড়বে, অর্থাৎ এটার জায়গায় আমি কি লিখে দিতে পারি, ডিকিউপি ইকুয়ালস টু ডিইউ এর জায়গায় লিখে দিলাম এন সিভি ডিটি প্লাস পিডিভি। আবার দেখ ডিকিউপির জায়গায় কি লেখা যায়, বলবি স্যার ডিকিউপি হচ্ছে এমন একটা তাপ যেটা দেওয়া হয়েছে যখন চাপ স্থির, তাহলে চাপ স্থিরে মোলার আপেক্ষিক তাপকে আমি কি লিখতে পারি, তাপ যেটা দেওয়া হলো ডিভাইডেড বাই এন ডিটি স্থির চাপে। তো এটা যদি ইউজ করি তাহলে ডিকিউপির জায়গায় কি লেখা যেতে পারে, এন ডিটিকে সিপির সঙ্গে মাল্টিপ্লাই কর, এন ডিটিকে সিপির সঙ্গে মাল্টিপ্লাই কর, অর্থাৎ এন সিপি ডিটি ইকুয়ালস টু এন সিভি ডিটি প্লাস, আচ্ছা পিডিভি কি হবে, দেখ আরেকটা জিনিস পিডিভি কি হবে, আমি যদি আদর্শ গ্যাস ইকুয়েশন লিখি পিভি ইকুয়ালস টু এনআরটি, তাহলে দুদিকে যদি আমি ডেল বা ডি নিই তাহলে কি, চাপটা ধ্রুবক, চাপ বাইরে রইল, পিডিভি ইকুয়ালস টু এন আর, এই দুটো তো পাল্টাচ্ছে না, এন একটা নির্দিষ্ট মোল সংখ্যার গ্যাস নিয়েছি, আর তো সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটা পাল্টাবে না, ডি কার ওপর অপারেট হবে, শুধু টি এর ওপর, তাহলে পিডিভি ইকুয়ালস টু এন আর ডিটি বসিয়ে দে, তাহলে সবগুলোর মধ্যে থেকে এন কেটে গেল, তাহলে ডিটিও কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি সিপি ইকুয়ালস টু সিভি প্লাস আর, দেয়ারফর সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, হয়ে গেল প্রুফ। খুব ইম্পর্টেন্ট, এবং এর থেকে আরেকটা, এই প্রুফের ল্যাঙ্গুয়েজটা একটু পাল্টে দিতে পারে, কি বলতে পারে, দেখ সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, আর হচ্ছে অলওয়েজ একটা পজিটিভ কোয়ান্টিটি, তাই তো, আর এর ভ্যালু 8.31 জুল পার মোল কেলভিন বা লিটার অ্যাটমসফিয়ার 0.62 এরকম, তো আর অলওয়েজ একটা পজিটিভ কোয়ান্টিটি, তাহলে এই সিপি মাইনাস সিভি এটাও পজিটিভ হবে, অর্থাৎ গ্রেটার দ্যান জিরো। তাহলে আমি যদি সিভিকে এ পাশে নিয়ে যাই তাহলে কি আমি বলতে পারি সিপি ইজ গ্রেটার দ্যান সিভি, হ্যাঁ, তাহলে এইটাও তোকে প্রমাণ করতে দিতে পারে যে দেখাও যে সিপির ভ্যালু অর্থাৎ স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের থেকে বড়, এটা দেখাতে বলতে পারে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখিস। নেক্সট কি রয়েছে, সমষ্ণ রুদ্ধতাপ লেখের নতির অনুপাত নির্ণয় করো। তো লেখের নতি মানে কি, লেখের নতি মানে হচ্ছে যদি সিম্পলি আমরা ভাবি যে পিভি ডায়াগ্রাম, ঠিক আছে, বা যেটাকে আমরা বলি সূচকীয় চিত্র। তো
সূচকীয় চিত্র যদি আমরা সিম্পলি ভাবি যে এক্স ভার্সেস ওয়াই আমাদের কাছে যদি একটা গ্রাফ থাকে এক্স আর এদিকে ওয়াই, তাহলে এই গ্রাফের নতি কীভাবে পাবো আমরা? ডি ওয়াই বাই ডি এক্স এইভাবে পাবো। তাহলে আমাকে যদি এখানে থাকে পি, এখানে থাকে ভি, তাহলে আমার নতি কীভাবে বেরোবে? ডিপি বাই ডিভি করে বেরোবে, তাই তো? তাহলে এই জিনিসটা আমাকে দুটোই ক্ষেত্রে বার করতে হবে। সমষ্ণ মানে যেখানে উষ্ণতা সমান থাকে, উষ্ণতা কনস্ট্যান্ট থাকে, আর রুদ্ধতাপীয় মানে যেখানে সিস্টেম এবং সারাউন্ডিংয়ের মধ্যে কোনো রকম তাপের আদান প্রদান হয় না। তো এই দুটো কেসের জন্যই আমাকে ডিপি বাই ডিভি বার করতে হবে। তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়ার সমীকরণ কি? সমষ্ণ প্রক্রিয়ার সমীকরণ পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ বয়েলের সূত্র একদম প্রযোজ্য হয় সমষ্ণ প্রক্রিয়া, কারণ উষ্ণতা ধ্রুবক থাকে। আচ্ছা, তাহলে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে পি ভার্সেস ভি লেখচিত্রটা কিরকম হবে দেখতে? বলি স্যার পি ভার্সেস ভি লেখচিত্র একটা আয়তকার সমপরাবৃত্ত, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে, তাই তো? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে লাইক দিস। এবার যদি আমি বলি তাহলে রুদ্ধতাপীয় লেখক এরকম হবে, ঠিক আছে? তো সেটার জন্য আমাকে আগে এটার নতিটা বার করে নিতে হবে। তো নতি বার করা যাক এখান থেকে। আমি যদি এখানে দুদিকে ভি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিই, তাহলে কি আসবে? ডিডিভি অফ পিভি, আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে 0, তাহলে এখান থেকে আসছে ইউভিতে ভেঙে দিই, ইউভি রুল, তাহলে পি ডিভি বাই ডিভি প্লাস ভি ডিপি বাই ডিভি ইকুয়ালস টু 0। ডিভি বাই ডিভি তো 1 হয়ে গেল, তাহলে পি ওপাশে নিয়ে যাই, ভি ডিপি ডিভি ইকুয়ালস টু মাইনাস পি, তাহলে ডিপি ডিভি এটাই হয়ে গেল আমার সমষ্ণ লেখের নতি, ঠিক আছে, ইকুয়ালস টু মাইনাস পি বাই ভি, ঠিক আছে? হয়ে গেল, এটা হয়ে গেল কি সমষ্ণ লেখের নতি হয়ে গেল মাইনাস পি বাই ভি। ভালো কথা। এবার যদি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যাই, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ইকুয়েশন কি হবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সমীকরণ হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। চিন্তা নেই, এটাও আমরা ডিরাইভ করব, কিচ্ছু ছাড়বো না, এটাও ডিরাইভ করব। তো পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেখানে গামাটা মনে রাখতে হবে কি, গামাটা হচ্ছে যেখানে সিপি বাই সিভি, অর্থাৎ গ্যাসের দুটি মোলার আপেক্ষিক তাপের অনুপাত, ঠিক আছে? এবার এর ক্ষেত্রেও যদি আমরা সেই একইভাবে ভি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিই, অবকলন করে দিই, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0, এটাকে আবার ডিফারেন্সিয়েট করা যাক, পি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 প্লাস ভি টু দি পাওয়ার গামা পি ইকুয়ালস টু 0, और পি গামা ভি টু দি পাওয়ার গামা বাই ভি প্লাস, এটাকে ওপাশে নিয়ে চলে যাই, মাইনাস, আচ্ছা এখানে ডিপি বাই ডিপি হবে, মাইনাস ভি টু দি পাওয়ার গামা ডিপি বাই ডিভি। তাহলে ডিপি বাই ডিভি কত হয়ে গেল এক্ষেত্রে? ডিপি বাই ডিভি ইকুয়ালস টু মাইনাসটাকে ওপাশে নিয়ে গেলাম, ভি টু দি পাওয়ার গামা কেটে দিলাম, মাইনাস গামা পি বাই ভি। অর্থাৎ খেয়াল কর, এটা যদি অ্যাডিয়াবেটিক বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভি লেখচিত্রের নতি হয়, সেটা ইকুয়ালস টু মাইনাস, সেটা ইকুয়াল টু গামা টাইমস, কারণ মাইনাস পি বাই ভি সেটা কি আইসোথার্মালের জন্য বা সমষ্ণ প্রক্রিয়ার জন্য, তাহলে ডিপি গামা ডিপি বাই ডিভি অফ আইসোথার্মাল, ঠিক আছে? হয়ে গেল পুরো। তাহলে আমি দেখতে পাচ্ছি এবার গামা কি, গামা হচ্ছে একের থেকে বড়, 1 প্লাস 2/f ছিল না, 1 প্লাস, তো একের থেকে বড়, তাহলে এই যে রেশিওটা সবসময়, বা এই টার্মটা যার সঙ্গে গামা গুণ হয়ে গেল, হয়ে এটা পেলাম, এইটাও বড় হবে তাহলে। সুতরাং রুদ্ধতাপীয় লেখের নতি, সমষ্ণ লেখের নতির গামা গুণ
এটা আমরা প্রুফ করে দিলাম, ঠিক আছে। বা নতুন অনুপাত তাহলে কত হবে, গামা হবে। দেখ এটাকে তুই সিম্পলি এই পাশে নিয়ে আয়, তাহলে গামা হয়ে যাবে। তাহলে এইটা যদি সমষ্ণ লেখা হয় তাহলে রুদ্ধতাপীয় লেখক কী হবে, নতি বেশি মানে কি, ও বেশি খাড়া, নতি বেশি মানেও বেশি খাড়া, অর্থাৎ এই, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাবে তোর রুদ্ধতাপীয় বা অ্যাডিয়াবেটিক, আর এইটা হয়ে যাবে সমষ্ণ বা আইসোথার্মাল, ঠিক আছে, আইসোথার্মাল বা সমষ্ণ, ঠিক আছে। দুটো গ্রাফ বোঝা গেল এবং দুটো গ্রাফের নতি আমরা বার করে নিলাম। বেশ, নেক্সট কোশ্চেনে যাই। সমষ্ণ রুদ্ধতাপ প্রক্রিয়া গ্যাস দ্বারা কৃতকার্য, সমষ্ণ প্রক্রিয়ার কৃতকার্য, সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকার্য, সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকার্য। কৃতকার্যের এক্সপ্রেশন কি, গ্যাস দ্বারা কৃতকার্য কৃতকার্য সেটা ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন পিডিভি V1 থেকে V2। এবং এখান থেকে মাথায় রাখতে হবে এই যে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই, বেসিক্যালি এরিয়া পাই। তাহলে এটাকে আমরা গ্রাফের এরিয়া থেকেও লিখতে পারি ইকুয়ালস টু পিভি লেখচিত্র ও ভি অক্ষের মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, আমরা এই রিলেশনটা থেকে সরাসরি ডিরাইভ করার চেষ্টা করি। সুতরাং ডাব্লিউ আইসোথার্মাল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, পি এর জায়গায় কত লিখবো, দেখ আইসোথার্মাল ইকুয়েশনে আমার পি কি, আইসোথার্মালের ক্ষেত্রে বা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইকুয়ালস টু আমরা কে ধরে নিচ্ছি একটা, তাহলে পি ইকুয়ালস টু কি লিখতে পারি, কে বাই ভি, তাহলে কে তো কনস্ট্যান্ট বাইরে থাকলো, ডিভি বাই ভি, V1 থেকে V2। তাহলে ইন্টিগ্রেট করলে কত আসছে, লগ ভি আসছে, সো কে লগ ভি, কে লগ ভি। আচ্ছা, কে এর ভ্যালুটা লিখেই নি, দেখ পিভি ইকুয়ালস টু আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কি পাই, এন আর টি, পিভি ইকুয়ালস টু এন আর টি, তাহলে পি ইকুয়ালস টু এন আর টি বাই ভি, এন আর টি বাই ভি, ঠিক আছে। তো তাহলে কে এর জায়গায় এন আর টি চলে আসবে, এন আর টি, এটা ধ্রুবক বাইরে রইল, আর ভেতরে ইন্টিগ্রেশনের ভেতরে ডিভি বাই ভি, V1 থেকে V2 অবধি ইকুয়ালস টু এন আর টি লগ, কোন লগ, ন্যাচারাল লগ যার বেস ই হয়, লগ ভি লিমিট V1 থেকে V2, ঠিক আছে। এটাকে যদি আমরা লগ টু দি বেস 10-এ কনভার্ট করতে চাই, ঠিক আছে, লগ টু দি বেস 10-এ কনভার্ট করতে চাই, তাহলে কি করব, 2.303 দিয়ে মাল্টিপ্লাই করব, 2.303 log 10 into log 10 of V2 by V1, ঠিক আছে। কারণ লগের মধ্যে দেখ আপার লিমিট যখন বসাবো V2 মাইনাস দিয়ে আবার লগের মধ্যে লোয়ার লিমিট V1, তাহলে log V2 মাইনাস log V1 তাকে একসঙ্গে আমি লিখবো log V2 by V1। আবার খেয়াল কর, যেহেতু তোর PV ইকুয়ালস টু এনআরটি অর্থাৎ P ইনভার্সলি প্রপোর্শনাল টু V, তাহলে কি তুই এটা লিখতে পারিস V2 বাই V1 কে উল্টে দিয়ে P1 বাই P2 লিখতে পারিস, হ্যাঁ স্যার পারি। যেহেতু P ইনভার্সলি প্রপোর্শনাল টু V, সুতরাং P1 বাই P2 ইকুয়ালস টু V কে উল্টে লিখবো V2 বাই V1, এবং সেটাই এখানে রয়েছে, তাহলে সরাসরি বসিয়ে দেওয়া যায়। তো আমরা দুটো এক্সপ্রেশন, এখানেও ছাড়তে পারি যেটা আমাদের প্রুফ করতে বলবে, এখানেও ছাড়তে পারি, অথবা এখানেও নিয়ে আসতে পারি log P1 বাই P2। ডান হয়ে গেল। আচ্ছা, তো আমার এক্সপ্রেশন বেরিয়ে গেছে, এটা একটা এক্সপ্রেশন, ঠিক আছে, হয়ে গেল। বেশ, চলো নেক্সট আমরা করি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকার্য, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকার্য। এখানে আমরা ইন্টিগ্রেশনের দিকে যাব না, বইতে অনেক সময় করা থাকে ইন্টিগ্রেট করে
করে, বাট আমরা অনেক সহজভাবে এটা করে ফেলতে পারি। দেখ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হয় না, তাপের কোনো আদান প্রদান হয় না, অর্থাৎ ডিকিউ ইকুয়ালস টু 0 হয়। তাপের কোনো আদান প্রদান হয় না, সিস্টেম এবং সারাউন্ডিংয়ের মধ্যে তাপের কোনো আদান প্রদান হবে না। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে পাই তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে পাই ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস পিডিভি, তাই তো? এবার ডিকিউ যেহেতু জিরো আমরা এটা লিখতেই পারি ডিইউ ইকুয়ালস টু, বা এটাকে পিডিভি না লিখে আমরা ডিডাব্লিউ লিখি, মাইনাস ডিডাব্লিউ। ঠিক আছে, ইন্টিগ্রেট করলে কি পাবো? টোটাল ইন্টারনাল এনার্জি চেঞ্জ ডেল্টা ইউ ইকুয়ালস টু মাইনাস অফ টোটাল ওয়ার্ক, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু ডাব্লিউ অ্যাডিয়াবেটিক ইকুয়ালস টু মাইনাসটাকে পাশে পাঠালাম ডেল্টা ইউ। এখন ডেল্টা ইউ কত? ডেল্টা ইউ হচ্ছে এফ বাই টু এন আর ডেল্টা টি। কেন স্যার এটা করতে গেল? ইউ কত ছিল? ইউ ছিল এফ বাই টু এন আর টি, আমরা কিছুক্ষণ আগে ডিরাইভ করেছিলাম। তাহলে এখানে ডেল্টা বসালে এফ বাই টু এন আর এগুলোর কোনো পরিবর্তন নেই, এগুলো বাইরে চলে আসবে, শুধু টি এর ওপর ডেল্টা কাজ করলো। তাহলে ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক প্রসেস। আচ্ছা, এন আর ডেল্টা টির জায়গায় কি লেখা যায়? এন আর ডেল্টা টির জায়গায় কি লিখবো? এন আর ডেল্টা টির জায়গায় কি লিখবো? একটা কাজ করা যায়, আচ্ছা এটা যদি গামা দিয়ে লিখি, গামা দিয়ে লিখতে পারি আমি, দ্য গামা ইকুয়ালস টু 1 প্লাস 2 বাই এফ, তাই তো? তাহলে এখানে এফ বাই টু ইকুয়ালস টু হয়ে যাবে, এটা উল্টাবে 1 বাই গামা মাইনাস 1 হবে, 1 বাই গামা মাইনাস 1, সেটা এখানে বসিয়ে দেওয়া যায়। তাহলে মাইনাস 1 বাই গামা মাইনাস 1। আর এন আর ডেল্টা টির জায়গায় কি লিখবো? এন আর ডেল্টা টি প্রথমে লেখা যায়, এন আর ডেল্টা টি লিখলাম। এবার এই মাইনাসটাকে এর মধ্যে ঢুকিয়ে দিলাম, বা ঠিক আছে মাইনাসটাকে রাখলাম বাইরে, কারণ গামা তো একের থেকে বড়, তাই গামা মাইনাস 1টা লেখাটাই যুক্তিযুক্ত। তাহলে এবার দেখ পিভি ইকুয়ালস টু এনআরটি আমরা জানি, পিভি ইকুয়ালস টু এনআরটি। তাহলে দুদিকে যদি ডেল্টা নিই, তাহলে ডেল্টা অফ পিভি ইকুয়ালস টু এন আর ডেল্টা টি, এন আর ডেল্টা টি, ব্যাস। তাহলে বসিয়ে এখানে ডেল্টা অফ পিভি মানে কি? পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান, মানে কি আমার পি ইন্টু ভি, এই গুণফলটার চেঞ্জ, অর্থাৎ মাইনাস পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান, এই গুণফলটার চেঞ্জ ডিভাইডেড বাই গামা মাইনাস 1। তাহলে এখান থেকে আমি অ্যাডিয়াবেটিকের কার্য পেয়ে গেলাম, মাইনাসটা এটার মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে পি ওয়ান ভি ওয়ান মাইনাস পি টু ভি টু ডিভাইডেড বাই গামা মাইনাস 1। ডান। দেখ, উইদাউট ডুইং এনি ইন্টিগ্রেশন আমরা করে ফেললাম এটাকে। ঠিক আছে, একটু কিছু রিলেশনস কাজে লাগিয়ে সহজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। নেক্সট আসি কি? রুদ্ধতাপ প্রক্রিয়া চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করা, মানে এবার আমরা করতে চাই যেটা পি ভি টু দি পাওয়ার গামা প্রুফ করতে চাই। পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কে এর প্রমাণ। ঠিক আছে, এর প্রমাণটা করব। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আসি। প্রথমে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে পাই তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কি পাচ্ছি না, ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ওয়ার্ক ডানটাকে আমরা লিখে নিচ্ছি পিডিভি। ঠিক আছে, এবার দেখ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ 0, সুতরাং ডিইউ ইকুয়ালস টু মাইনাস পিডিভি
ডিউ ইকুয়ালস টু মাইনাস পিডিভি। এখন ডিইউ এর ভ্যালু কত? ডিইউ এর ভ্যালু দেখ তুই সিভি দিয়ে লিখতে পারিস, ডিউ ইকুয়ালস টু এন সিভি ডিটি ইকুয়ালস টু, আচ্ছা পিডিভিকে কি লেখা যায়? এখান থেকে পিডিভি ইকুয়ালস টু এনআর ডিটি লিখতে পারিস, বা এক কাজ কর এটাকে এইভাবে লেখ, 1 মোল গ্যাসের জন্য যদি 1 মোল গ্যাসের জন্য, তাহলে 1 মোল নিয়ে কাজ করে অসুবিধা নেই কিছু। 1 মোলের জন্য ডিউ ইকুয়াল টু এনসিভিডিটি, এনের জায়গায় 1 নিয়ে নিলাম, এনের জায়গায় নিয়ে নিলাম 1, 1 মোল এনসিভিডিটি ইকুয়ালস টু মাইনাস পিডিভি। ঠিক আছে, বা এরকম লিখি সিভিডিটি প্লাস পিডিভি ইকুয়াল টু 0, এটাকে রাখলাম 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, আবার এটা কি লেখা যায়? পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে, পিভি ইকুয়ালস টু এনআরটি আদর্শ গ্যাসের সমীকরণ, এনটাকে কি লিখলাম 1 নিয়ে নিলাম, আবার আদর্শ গ্যাস 1 মোল নিয়ে নিলাম, তাহলে পিভি ইকুয়ালস টু এনআরটি। এবার যদি উভয় পক্ষে আবার অবকলন করে দিই, কি আসবে? উভয় পক্ষে আবার অবকলন করে দিলে দেখ ডিডিটি নি অফ ইয়ের ক্ষেত্রে পিভি ইকুয়ালস টু এন তো 1 হয়ে গেছে, আর ডিটি বাই ডিটি, দুদিকে টি এর রেসপেক্টে অবকলন করে দিলাম, তাহলে এটা কত আসবে? ডিপি ডিটি ইন্টু ভি প্লাস ইউভি রুলে ভাঙছে পি ডিভি ডিটি ইকুয়ালস টু আর। এই আরটাকে কি আমরা সিপি মাইনাস সিভি লিখতে পারি? হ্যাঁ স্যার পারি, সিপি মাইনাস সিভি লিখলাম। ঠিক আছে, কারণ ডিটি তো কেটে গেছে। আচ্ছা, তাহলে এখানে দেখ কি থাকছে, ভিডিপি প্লাস পিডিভি ইকুয়ালস টু সিপিডিটি মাইনাস সিভিডিটি। একটু এপাশ ওপাশ করি, और সিভিডিটিকে ওপাশে নিয়ে যাই, তাহলে সিভিডিটি প্লাস পিডিভি ইকুয়ালস টু, এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে সিপিডিটি মাইনাস ভিডিপি। ভালো কথা, তাহলে খেয়াল কর এই জিনিসটাই তো তোর এখানে রয়েছে, হ্যাঁ কি না? এই জিনিসটাই এখানে রয়েছে, তাহলে এটাকেও আমি 0 বসিয়ে দিতে পারি। তাহলে আমি কি পেলাম আলটিমেটলি? এটাকে আমি যদি ইকুয়েশন 2 নাম দিই, তাহলে কি আমি এটা বলতে পারি ইজিলি যে সিভি ডিটি প্লাস পিডিভি ইকুয়াল টু 0 অ্যান্ড সিপিডিটি মাইনাস ভিডিপি সেটাও ইকুয়াল টু 0? হ্যাঁ, কারণ ইকুয়েশন 2 বলছে এই দুটো জিনিস সমান, আবার ইকুয়েশন 1 বলছে সিভিডিটি প্লাস পিডিভি 0, তো এইটা 0 বলে দিয়েছে ইকুয়েশন 1 আমাদের জানিয়ে দিয়েছে এটা 0, আর ইকুয়েশন 2 বলেছে এই জিনিসটা আবার সিপিডিটি মাইনাস ভিডিপির সঙ্গে সমান, কারণ দুটো পার্টি 0। আচ্ছা, তাহলে এখান থেকে আমি যদি সিভি ক্যালকুলেট করি কি আসবে? সিভি ইকুয়ালস টু মাইনাস পি ডিভি বাই ডিটি, আর এখান থেকে যদি আমি সিপি লিখি, সিপি ইকুয়ালস টু ভিডিপি বাই ডিটি হলো। তাহলে সিপি বাই সিভিটাই তো গামা, গামা। নাও সিপি বাই সিভি ইকুয়ালস টু, কাট ডিভাইড কর, পি ডিভি বাই ভিডিপি, কারণ ডিটি ভাগ হলে কেটে যাবে। এইটা ইকুয়ালস টু কি? গামা। অর তাহলে কি থাকছে দেখ তো, ভিডিপিকে ওপাশে নিয়ে যাই, তাহলে পি ডিভি ইকুয়ালস টু মাইনাস গামা ভিডিপি। ঠিক আছে, পি আর ভিকে সেপারেট করে দিই, মানে সব ভিগুলোকে একদিকে নিয়ে চলে, তাহলে ডিভি বাই ভি ইকুয়ালস টু মাইনাস গামা ডিপি বাই পি। ঠিক আছে, ডিপি বাই পি। এবার ঠিক আছে,
তাহলে এবার এক কাজ করা যাক, না এটা উল্টো হয়ে গেছে, তো সিপি বাই সিপি, তাই ভাবছি গোলমালটা হলো কোথায়, উল্টো হয়ে গেছে তো লেখা। সিপি মানে এইটা প্রথমে, তাহলে ভিডিপি বাই ডিটি ডিভাইডেড বাই পিডিভি বাই ডিটি। তো ডিটি ডিটি কেটে গেল, ভিডিপি বাই মাইনাস থাকবে অবশ্যই বাই পিডিভি। ঠিক আছে, তা এইটাই হচ্ছে ইকুয়াল টু গামা। তাহলে গামা ইকুয়ালস টু ভিডিপি বাই পিডিভি, और सेपरेट कर गामा पीडीवी इक्वल्स टू माइनास ভিডিপি। इंटीग्रेट করব দুদিকে, তার আগে ভেরিয়েবল সেপারেট করে দিই। গামা ডিভি বাই ভি ইকুয়ালস টু মাইনাস ডিপি বাই পি, দুদিকে ইন্টিগ্রেট করি। ঠিক আছে, করলে কি আসবে, করলে আসবে আমার এইদিকে আসবে গামা বাইরে রইল লগ ভি ইকুয়ালস টু মাইনাস লগ পি প্লাস একটা সমাকলন ধ্রুবক আসবে, একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে, সেই ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা নিলাম আমি লগ সি বা লগ কে। ঠিক আছে, এই লগ কে এইটা হচ্ছে সমাকলন ধ্রুবক। সমাকলন ধ্রুবক, ওকে। তাহলে এগুলো, এটাকে আমি পাওয়ার ভেতরে তুলে দিতে পারি, লগ ভি টু দি পাওয়ার গামা লগ পি কে এপাশে নিয়ে চলে আসলাম ইকুয়ালস টু লগ কে। তাহলে এখানে থাকছে লগ, দুটো লগের যোগফল মানে কি গুণ হয়ে যাবে লগের ভেতরে, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু লগ কে। দুদিক থেকে লগ তুলে দে, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কে। হয়ে গেল প্রুফ, ইম্পর্ট্যান্ট একটা প্রুফ, ভালো করে দেখে রাখিস। ঠিক আছে, ইম্পর্ট্যান্ট একটা প্রুফ। নেক্সট যাই আমরা, কার্নো ইঞ্জিনের দক্ষতা রাশিমালা প্রতিষ্ঠা করো। কার্নো ইঞ্জিনের ফার্স্টে আমরা কার্নো সাইকেলটা আঁকবো। কার্নো সাইকেলটা আঁকবো একটা পিভি ডায়াগ্রামে। তো কার্নো ইঞ্জিনের 4টে স্টেপ। প্রথম স্টেপে কি হয়, গ্যাসটা তার ইনিশিয়াল ভলিউম থেকে একটা আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া, তার ভলিউম প্রথমে কিছুটা বাড়ে। ঠিক আছে, তারপর কি হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আবার কিছুটা আয়তন বাড়বে, রুদ্ধতাপীয় প্রসারণ হবে, দেন সমষ্ণ প্রক্রিয়ায় ওর আয়তন কিছুটা কমবে এবং তারপর আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন কমে ফাইনালি আগের জায়গায় ফিরে যাবে। অর্থাৎ একটা সাইক্লিক প্রসেস, মাথায় রাখবি। যে কোনো সাইক্লিক প্রসেসে ওয়ার্ক ডান কি হয় না, এরিয়া উইদিন দ্য সাইকেল, এই সাইকেলের মধ্যে যে এরিয়া তার সমান হয়। যাই হোক, আমরা কার্নো ইঞ্জিনের দক্ষতা রাশিমালা বার করব। কোনো ইঞ্জিনের দক্ষতা মানে কি, ইঞ্জিনের দক্ষতা মানে কি, ইঞ্জিনের দক্ষতা মানে হচ্ছে ইঞ্জিনের দক্ষতা ইটা ইকুয়ালস টু 1 মাইনাস, বা এরকমভাবে লিখি, ও কতটা আউটপুট দিচ্ছে বা ও কতটা ইনপুট নিচ্ছে। ঠিক আছে, কতটা খাচ্ছে, খেয়ে কতটা দিচ্ছে, মানে একটা ইঞ্জিন কি তেল কনজিউম করে, তেল বা এনার্জি কনজিউম করে করে কিছু ওয়ার্ক করে, তো কতটা তেল বার্ন হচ্ছে, কতটা এনার্জি আমি ওকে দিচ্ছি, আর কতটাও ওয়ার্ক পারফর্ম করে দিচ্ছে, এর রেশিওটাকে আমরা কি বলি, কারণ যে কোনো ইঞ্জিনের দক্ষতা বলি। তো আমাদের এই জিনিসটা করতে হবে। তো বেসিক্যালি যখন V1 ধর হচ্ছে আয়তন, ঠিক আছে, চাপ হচ্ছে P1, এখান থেকে যখন V2 P2তে যাচ্ছে, ঠিক আছে, তখনও উষ্ণতাটা ফিক্স থাকছে, উষ্ণতা কিন্তু T থেকে যাচ্ছে, কিন্তু এই অবস্থায় ও একটা হিট অ্যাবজর্ব করছে, কারণ ও প্রসারণ হচ্ছে, তো হিট অ্যাবজর্ব করছে, সেটা হচ্ছে Q1। তারপর যখন ও কম্প্রেস হচ্ছে, যখন ও সমষ্ণ প্রক্রিয়ায় কম্প্রেস হচ্ছে, তখন ও কিছুটা হিট আবার ছেড়েও দিচ্ছে, Q2 ছেড়ে দিচ্ছে। আচ্ছা, এরপর রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়েছে, তো এখানে আবার কিছুটা আয়তন পরিবর্তন হয়েছে, ধর V2 থেকে V3 হয়েছে, আয়তন বেড়েছে। ঠিক আছে, চাপ হয়ে গেছে P4, টেম্পারেচার হয়ে গেছে T2। ঠিক আছে, এই রাস্তা বরাবর পুরো টেম্পারেচার সেম ছিল, রুদ্ধতাপে টেম্পারেচার বেড়েছে। তারপর এখানে এলো, এটা হচ্ছে V4, সরি এটা P4 হবে, P3, এটা P4, এটা হচ্ছে T2ই থাকবে, কারণ এইটা আবার দেখ সমষ্ণ একটা লাইন, সমষ্ণ লাইন, আর তারপর ফাইনালি আবার এটায় পৌঁছে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে 4টে স্ট্যাটাস। এবার
চারটে স্টেটে ওয়ার্ক ডান কী করে বার করবো? আমরা অলরেডি দুটো স্টেপে মানে রুদ্ধতাপী এবং সমষ্ণ প্রক্রিয়া ওয়ার্ক ডানের ফর্মুলা জানি, তো ডিরেক্টলি বসাই। স্টেপ 1 সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণ কি হয়েছে সমষ্ণ প্রসারণে? ওয়ার্ক ডান কত? আচ্ছা, সমষ্ণ প্রসারণে দেখে নিই আগে, V1 থেকে V2 আয়তনে গেছে, তাহলে কার্য কত হবে? W1 ইকুয়ালস টু, প্রথমটায় W1 ইকুয়ালস টু nRT log V2 বাই V1, nRT log V2 বাই V1। ঠিক আছে, রাখলাম 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন কি হবে? স্টেপ 2 রুদ্ধতাপীয় প্রসারণ। কোথা থেকে কোথায় গেছে? V2 থেকে V3 তে গেছে। কার্য কত হয়েছে? W2 ইকুয়ালস টু, এটা ফর্মুলা কি ছিল? P1 V1 মাইনাস P2 V2 ডিভাইডেড বাই গামা মাইনাস 1, বা এটাকে এইভাবেও লেখা যায় nR T2 মাইনাস T1, nR T2 মাইনাস T1 মানে ডেল্টা টি ছিল না, nR ডেল্টা টি ডিভাইডেড বাই গামা মাইনাস 1, এটাও লেখা যায়। তো এটা হয়ে গেল আমার ইকুয়েশন 2। নেক্সট স্টেপ 3, এবার হচ্ছে দুটো সংকোচন। স্টেপ 3 সমষ্ণ সংকোচন। কি হবে? সমষ্ণ সংকোচন অর্থাৎ V3 থেকে V4 ওয়ার্ক কি হবে? ওয়ার্কটা হবে নেগেটিভ ওয়ার্ক হবে, কারণ আমরা জানি যে যখন আয়তন প্রসারণ হয় তখন ওয়ার্ক পজিটিভ, যখন আয়তন সংকোচন হয় তখন ওয়ার্ক নেগেটিভ। ঠিক আছে, তো নেগেটিভ কত হবে? nRT2, এখানে T1, nRT2 log কোথায়? V3 থেকে V4 বাই V3। তো এটা আমার হয়ে গেল ইকুয়েশন 3। আর লাস্ট হচ্ছে স্টেপ 4 রুদ্ধতাপীয় সংকোচন। সেটা হয়ে গেল V4 থেকে V1, একদম ইনিশিয়ালটায় পৌঁছে গেল, ইনিশিয়ালটা ফিরে এলো। তাহলে এক্ষেত্রে ওয়ার্ক কত? W4 ইকুয়ালস টু, একইভাবে লিখবো P4 V4 বা এটা টেম্পারেচার দিয়ে লিখি nR T1 মাইনাস T2 বাই গামা মাইনাস 1, এবং এটা কি হবে? এটাও মাইনাস হবে, কারণ এটা আবার কম্প্রেশন বা সংকোচন হচ্ছে। সংকোচন হওয়া মানে গ্যাস দ্বারা কৃতকার্য কি? নেগেটিভ। ঠিক আছে, তাহলে এই চারটে ইকুয়েশন মিলেই কি হলো? এই গোটা সাইকেলে, গোটা চক্রে মোট কৃতকার্য। তাহলে সুতরাং পূর্ণ চক্রে মোট কৃতকার্য, ফুল সাইকেলে মোট কৃতকার্য W ইকুয়ালস টু, কী করবো? W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4। W1 কি হবে? nRT, এ দেখ এটা W2, এটা W3, এটা W4, এটা। ঠিক আছে, আচ্ছা বেশ, তাহলে কোনটা কাটছে দেখতো, যদি সিম্পলি হিসাব করিস কোনটা কাটছে। T1 চলে গেছে T2, আচ্ছা T2 মাইনাস T1, আচ্ছা এটা তো T1 T2, আচ্ছা এটাকে আপাতত প্লাস রাখলাম, এটাকে আমরা জানি যে এটা নেগেটিভ হবে, তো এটাকে যদি নেগেটিভ লিখতে হয় আমাকে, তাহলে nR T2 মাইনাস T1। দেখ, আমরা যদি এটাকে মাইনাসটাকে বার করে আনতে চাই, ঠিক আছে, মানে এখানে একটা মাইনাস আনতে চাই, মানে প্রথমেই বলে দিলাম যে এটা নেগেটিভ হবে, বাট এক্সপ্রেশন ওয়াইজ তো এটা পজিটিভ আসছে, আমরা যদি এটাকে মাইনাসে রাখতে চাই, উই শুড ডু দিস থিং,
T2 T1কে উল্টে দেবো, তাহলে একটা মাইনাস অটোমেটিক্যালি চলে এলো, এইটাকে আমি ইকুয়েশন 4 দেবো, এইটাকে ইকুয়েশন 4 দেবো। ঠিক আছে, সিমিলারলি এখানেও তাই আমরা ফার্স্টে এটাকে প্লাস রাখলাম, যখন মাইনাসে লিখবো তখন এটাকে উল্টে দেবো, মাইনাসে লেখার সময় এটাকে V3 দিকে ওপরে লিখবো, V4কে নিচে লিখবো। ঠিক আছে, তাহলে W1 হচ্ছে আমার nRT1 log V2 by V1 প্লাস এইটা, কারণ এই দুটো কেটে যাবে, দেখ খেয়াল কর, nRT2 minus T1 by gamma minus 1 মাইনাস আছে nRT2 minus T1 gamma minus 1, তো এই দুটো ডেফিনেটলি কেটে যাবে, তো W2 আর W4 কেটে উড়ে যাবে, পড়ে থাকছে কোনটা W1 and W3। তো W3কেও আমি কি বললাম, W3কে কি বললাম, একটা মাইনাস বার করে লেখ, তো মাইনাস যেই বার করে আনলি nRT2 log কি হয়ে গেল V4 by V3, এটাকে উল্টে লেখ, কারণ তুই মাইনাসটা বার করে নিয়েছিস, তুই জানিস অলরেডি এই ওয়ার্কটা নেগেটিভ হয়, তো এটা বেরিয়ে গেল। ঠিক আছে, এই জিনিসটা বেরোলো। নেক্সট আমার কি দরকার, হিট কতটা, হিট সেটা বার করতে হবে। তাপ শোষণ কতটা হয়েছে, তাপ শোষণ যদি Q1 হয়, তাহলে আমি কি লিখতে পারি, Qin equals to du প্লাস ইন্টারনাল এনার্জি চেঞ্জ প্লাস কার্য, তাই তো প্রথম ধাপের কার্য, এটা তো Q1 কি, প্রথম ধাপে যে হিটটা শোষণ হয়েছে, মানে একবারে হিট শোষণ হয়েছে সিস্টেমে। আচ্ছা, প্রথম ধাপটা কীরকম ছিল, আইসোথার্মাল, সমষ্ণতে উষ্ণতা সেম থাকে, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না, du0। আমি কি এটা লিখতে পারি তাহলে Q1 equals to W1, হ্যাঁ স্যার পারি। আর W1 এর ভ্যালু কত ছিল, এই যে W1 এর ভ্যালু থেকে ওখান থেকে 1 নম্বর ইকুয়েশন থেকে nRT1 log V2 by V1, হ্যাঁ স্যার লেখা যায়। তাহলে কৃতকার্য আমি তাহলে এফিসিয়েন্সি বা দক্ষতা কত লেখা যাবে, ইটা ইকুয়ালস টু, দক্ষতা ইকুয়ালস টু W বাই Q1 মোট টোটাল ওয়ার্ক বাই প্রথম ধাপে যতটা হিট নিয়েছিল, ভাই প্রথম ধাপ দ্বিতীয় ধাপ বলে না, হিট যেখানে নিয়েছিল সেই হিটটাকে আমাকে ডিভাইড করতে হবে। তো আমি হিট নিয়েছিলাম এতটা আর কার্য করেছি এতটা, তার রেশিওটাই হচ্ছে আমার কর্মদক্ষতা। তাহলে এখানে ডাব্লু টোটালের মধ্যে এই ব্যাপারটা আছে, আর এখানে কি আছে, এখানে তুই যদি দেখিস এই জিনিসটা বসে আছে, তাহলে তুই এটা কাজ করতে পারিস কি, তুই তো মাইনাস করে দিতে পারিস, স্প্লিট করে দিতে পারিস। যখন এটাকে স্প্লিট করবি কি আসবে, যখন এটাকে স্প্লিট করে দিবি, এইটা বাই এটা, দেখ ফার্স্টে দেখ এই গোটা জিনিসটা বাই এই জিনিসটা, তো প্রথম টার্মটা এটার সঙ্গে কেটে যাবে 1 মাইনাস দ্বিতীয় টার্মে কি আছে nRT2 log V3 by V4 divided by nRT1 log V2 by V1। ঠিক আছে, তাহলে এখান থেকে তুই nR উড়িয়ে দিতে পারিস, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এটাকে আমি ইকুয়েশন 5 রাখলাম। এবার লাস্ট স্টেপ করবো কি, যে দুটো আমার কাছে ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়া আছে, সেই দুটো ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়ায় আমি ইকুয়েশন লিখবো। আচ্ছা, সেই ইকুয়েশনের জন্য আমাকে আগে একটুখানি হেল্প নিতে হবে। কার হেল্প নেব, এই যে চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলাম, তো এর সঙ্গেই আমি আরেকটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে বাকি প্যারামিটারগুলোর মধ্যেও রিলেশন বার করব। P(V⁴) এটা কার কার মধ্যে রিলেশন হলো, এটা রিলেশন হলো চাপ এবং আয়তনের মধ্যে। তো বাকিগুলো কি দোষ করলো, মানে চাপ আর উষ্ণতা, আয়তন আর উষ্ণতা, ওগুলো কোনো দোষ করেনি, তাহলে ওগুলোর মধ্যেও একটা রিলেশন আর আমাকে বানাতে হবে। তো করা যাক, PV = nRT, আমরা জানি আদর্শ গ্যাসের ইকুয়েশন, তাহলে P = nRT/V, এটাকে এখানে বসিয়ে দিই 1 নাম্বার দিয়ে, ফ্রম 1 1 নাম্বারে বসিয়ে দিলাম, কি আসবে রেজাল্ট, nRT/V ইন্টু V⁴ কি, মানে কনস্ট্যান্ট। তাহলে এই যে নিচে V আছে, তুই এখান থেকে এটা লিখতে পারিস, nR তো কনস্ট্যান্টের মধ্যে ঢুকে যাবে, T(V⁴) - 1 কে, তাহলে এটা তোর একটা ইকুয়েশন হয়ে গেল। এটা কার কার মধ্যে রিলেশন হলো, T আর V এর মধ্যে। এটা কার কার ছিল, P আর V এর মধ্যে ছিল, এটা T আর V এর মধ্যে চলে এলো। আর একটা আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে, ধর আবার শুরু করলাম PV = nRT, or
এবার ভি কে সাবস্টিটিউট করে দিই, এন আর টি বাই পি, এন আর টি বাই পি, দেয়ারফর ফ্রম ওয়ান, আবার এক নম্বর ইকুয়েশন, ওই মাদার ইকুয়েশনটা ওটাই ইম্পর্টেন্ট। ফ্রম ওয়ান আমরা কি লিখতে পারি, পি এর জায়গায় পি তো পি রইল, ভি এর জায়গায় এই ব্যাপারটা অর্থাৎ এন আর টি বাই পি, এটার হোল পাওয়ার রয়েছে গামা ইকুয়ালস টু কে, তাহলে পি এর পাওয়ার চলে আসছে ওয়ান মাইনাস গামা ইন্টু টি এর পাওয়ার গামা ইকুয়ালস টু কে। তাহলে এইটা হয়ে গেল আমার আরেকটা রিলেশন, কার কার মধ্যে না, চাপ এবং উষ্ণতার মধ্যে। তাহলে দেখ সব কটা প্যারামিটার নিজেদের মধ্যে রিলেশন আছে, উষ্ণতা আয়তন, চাপ উষ্ণতা, চাপ আয়তন, সব কটার মধ্যে সব কটা রিলেশন আছে। বেশ, আমরা ইউজ করব এখানে এইটা, টি আর ভি কে নিয়ে কাজ করব। এই যে এইখানে দেখ ভি, ভি টু ভি টু, এই সরি ভি টু ভি থ্রি, ভি টু থেকে ভি থ্রি হয়েছে, আর উষ্ণতা কি টি ওয়ান থেকে টি টু হয়েছে, ঠিক আছে। আমরা এই জিনিসটাকেই এখানে ইউজ করব, যে এখন রুদ্ধতাপীয় এখন স্টেপ টু থেকে পাই, স্টেপ টু একদম এইভাবে লিখি, কারণ স্টেপ টু অলরেডি আমরা মেনশন করে দিয়েছি। স্টেপ টু থেকে পাই কি লেখা যাবে, অলরেডি আমাদের হাতে রিলেশন কি আছে, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কে, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কে, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কে। তার মানে আমি যদি প্রথমটার জন্য লিখি তাহলে টি ওয়ান ভি টু টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু টি টু ভি থ্রি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, ঠিক আছে। দুটো পয়েন্টের জন্যই আলাদা আলাদা করে এই প্রোডাক্টটাই গুণফলটা কনস্ট্যান্ট থাকবে, এই পয়েন্টের জন্য ভি টু আর টি ওয়ানের মধ্যে যে রিলেশন, এই পয়েন্টের জন্য ভি থ্রি আর টি টুর মধ্যে একই রিলেশন, বিকজ এই পয়েন্ট দুটোই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট। তাহলে এই দুটোর ক্ষেত্রেই এই ফর্মুলাটা ভ্যালিড হবে, ক্লিয়ার, এই ফর্মুলাটা ভ্যালিড হবে। আচ্ছা, তাহলে একটা কাজ করি, টি ওয়ান বাই টি টু ইকুয়ালস টু ভি থ্রি বাই ভি টু হোল টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান লেখা যায়, হোল টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান লেখা যায়। আচ্ছা, স্টেপ ফোর থেকে, স্টেপ ফোর থেকে পাই, স্টেপ ফোর থেকে, স্টেপ ফোর থেকে কি পাবো, স্টেপ ফোর থেকে আর কি কি আছে দেখ, আয়তন ভি ফোর থেকে ভি ওয়ান, আর উষ্ণতা টি টু থেকে টি ওয়ান। তাহলে ভি ফোর থেকে ভি ওয়ান, এখানেও সে একই জিনিস ইউজ করবো, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কে। তাহলে টি ফোর থেকে টি ওয়ান অর্থাৎ টি ফোর ভি ফোর টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু টি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। এই দেখ আবার আগের জায়গায় ফিরে গেছি, ঠিক আছে। আচ্ছা, টি ফোর কেন হবে, টি টু হবে, সরি টি টু হবে, টি টু। তাহলে এখান থেকেও আমি যদি টি ওয়ান বাই টি টু হিসাব করি, টি ওয়ান বাই টি টু ইকুয়ালস টু কী হয়ে যাবে, ভি ফোর বাই ভি ওয়ান হোল টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। তাহলে দেখতো এই দুটো ইকুয়েশনই টি ওয়ান বাই টি টুকে ইন্ডিকেট করছে, তো বাঁ দিক ম্যাচ হয়ে গেছে, ডান দিকও ম্যাচ হতে হবে। দেয়ারফোর আমরা এটা লিখতেই পারি ভি থ্রি বাই ভি টু হোল টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু ভি ফোর বাই ভি ওয়ান হোল টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। সুতরাং পাওয়ার সেম আছে, বেসটাকে সেম হতে হবে, সো ভি থ্রি বাই ভি টু ইকুয়ালস টু ভি ফোর বাই ভি ওয়ান, ঠিক আছে। তাহলে দেখ আগের পেজে কী ছিল, আগের পেজে ছিল দেখ ওপরে দেখ ভি থ্রি বাই ভি ফোর, নিচে ভি টু বাই ভি ওয়ান। তুই কি এই রেজাল্ট আনতে পারিস, এপাশ ওপাশ ক্রিস ক্রস করে দে, ভি থ্রি বাই ভি ফোর ইকুয়ালস টু ভি টু বাই ভি ওয়ান আনা যায়। সুতরাং যদি লগ নিস দুদিকে, তাহলে লগ ভি থ্রি বাই ভি ফোর ইকুয়ালস টু লগ ভি টু বাই ভি ওয়ান। তাহলে দেখ তো ইটা কত বেরোচ্ছে, তাহলে ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান লগ কত ছিল ওপরে, লগ ছিল ভি থ্রি বাই ভি ফোর, লগ ভি থ্রি বাই ভি ফোর ডিভাইডেড বাই লগ ভি টু বাই ভি ওয়ান। তাহলে এই দুটো জিনিসই সেম, পুরো কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকলো কত, ইটা ইকুয়ালস টু ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান, ঠিক আছে। ইম্পর্টেন্ট প্রুফ করে ফেললাম আমরা কার্নো ইঞ্জিনের, ঠিক আছে।
বেশ, তো আমরা মোটামুটি থার্মোডাইনামিক্সের সব কটা ইম্পর্টেন্ট প্রুফই ডিসকাস করে ফেলেছি, ঠিক আছে? তো ভালো মতো এগুলো প্র্যাকটিস কর। আমরা লাইভ ক্লাস যেটা হবে সেটা ডেফিনেটলি এই সেকশনগুলোর কোশ্চেন নিয়ে ডিসকাস করব। তো একদম হাতের ডগায় নিয়ে আয় প্র্যাকটিস করে করে, যাতে তোর হাত না থামে, ঠিক আছে? হাত না থামে পরীক্ষায়, কারণ ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনে ডেরিভেশনসগুলো থাকবে, তার সাথে নিউমেরিক্যালও থাকবে। নিউমেরিক্যাল আমরা করে নেবো ডেফিনেটলি লাইভ ক্লাসে। এই ক্লাসগুলো থেকে প্রপার ব্রাশ আপ কর, থিওরিগুলো যে জায়গায় প্রবলেম আছে, যে ডেরিভেশনসগুলোর প্রবলেম আছে, সেগুলো ভালো করে দেখে নে। অল দ্য বেস্ট।